7টা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 7টা রিপ্রেজেন্ট করতে পারি আমার 3টা 1 দিয়ে। 3টা 1 দিলে আমার 7 পাওয়া যায়। 3টা রিপ্রেজেন্ট করা যায় যে আমরা যদি শুধু নাম্বার 3 নিয়ে কাজ করতে চাই, এটাকে রিপ্রেজেন্ট করা যায় 0 1 1 দিয়ে। সো এই জিনিসটা আমাদের পরের স্লাইডে আরো ইন ডিটেইলসে আছে, আমি জাস্ট এখানে ইন অ্যাডভান্স দেখাচ্ছি 3টা 1 আর 2টা 1। সো আমরা যদি 4 বিটে এই বাইনারি সাবট্রাকশনটা করতে চাই, সরি বাইনারিতে যদি এই সাবট্রাকশনটা করতে চাই, আমরা এই 3টা বিট ইউজ করে করতে পারি। সো এখন 4 বিটের সিস্টেমে যেই এক্সট্রা বিটটা আমাদের কাছে আছে ওইটা এই সাবট্রাকশনের জন্য কাজে লাগছে না, কিন্তু ওইটা আমরা সাইন বিট টেকনিকে একটু ডেডিকেট করে দিতে পারি। সো আমরা 7টা যেহেতু পজিটিভ, 7টা নিয়ে কোনো সমস্যা নেই, ওটাতে জাস্ট 0 দিয়ে দিব। আমাদের একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি 0 থাকে সাইন বিট টেকনিকে, তাহলে আমার নাম্বারটা হচ্ছে পজিটিভ। আর যদি আমার নাম্বারটা যদি নেগেটিভ হয়, তাহলে আমার সাইন বিটের জন্য মোস্ট সিগনিফিকেন্ট বিটটা সবসময় সাইন বিট, ওইটাকে আমি এখানে 1 করে দিব। এই যে আমি সাইন বিটে 0 দিলাম 1 দিলাম, এটার সাথে আমার ভ্যালুর কোনো রিলেশনশিপ নেই। এটা জাস্ট বলে দিচ্ছে সাইন বিটটা যে আমার নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ। সো 4 বিট সিস্টেমে আমি একটা বিট সাইন বিটের জন্য ইউজ করলাম বোঝানোর জন্য এটা পজিটিভ না নেগেটিভ, আর বাকি 3 বিট দিয়ে আমি নাম্বার রিপ্রেজেন্ট করতে পারলাম। সো এই টেকনিকে আমি ওয়ান ওয়েতে আমি বাইনারি নাম্বারকে নেগেটিভ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা যদি কথা না বলি একটু মিউট করে রাখি। আচ্ছা, সো আমাদের এই একটা টেকনিকে আমি কাজ করতে পারবো, এই একটা টেকনিককে আমার বাইনারি নাম্বারটাকে নেগেটিভ হিসেবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, কিন্তু এটার কিছু সমস্যা আছে। সমস্যাগুলো কি কি? সমস্যাগুলো হচ্ছে আমাদের যে আমরা এই যে একটা 4 বিটের সিস্টেম নিলাম, আমরা একটা 4 বিটের সিস্টেম নিলাম, 4 বিটের সিস্টেমে আমরা পুরো 4টা বিট আমার নাম্বার রিপ্রেজেন্টেশনে কাজে লাগাতে পারলাম না। এটার কারণ হচ্ছে যে আমরা একটা বিট ইউজ করে ফেলেছি সাইন বিটের জন্য। সো যেহেতু একটা বিট ইউজ করে ফেলেছি সাইন বিটের জন্য, আমরা 3টা বিট নিয়ে কাজ করতে পারবো 4 বিট সিস্টেমে। 4 নাম্বার বিটটা আমাকে সাইনের জন্য রিজার্ভ রাখতে হবে, যেটা পজিটিভ না নেগেটিভ ওইটা বোঝানোর জন্য রিজার্ভ রাখতে হবে। সো এই জন্য আমার ওভারঅল রিপ্রেজেন্টেশন কমে যাচ্ছে। আমি যদি আরো বেশি সংখ্যক অথবা আরো নাম্বার অফ ডেসিমাল নাম্বার যদি আরো বেশি রিপ্রেজেন্ট করতে চাই, ওটা আমার জন্য 4 বিট সিস্টেমের অ্যাবিলিটিটা একটু কম, কারণ সাইন বিট সিস্টেম ইউজ করে। কিন্তু নরমালি হলে আমি যতগুলো নাম্বার রিপ্রেজেন্ট করতে পারতাম, সাইন বিট টেকনিক ইউজ করলে এই রিপ্রেজেন্টেশনটা কমে যাচ্ছে। তারপরে আরো আরেকটা প্রবলেম হচ্ছে যে আলটিমেটলি আমরা যখন 0 বুঝাবো, যে আমার একটা 4 বিট সিস্টেমে প্রথম যে নাম্বারটা আসে 0 0 0 0, এখন সাইন বিট টেকনিকে আমার এই বিটটা হচ্ছে এটা সাইনেজটা বোঝাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে এটাকে আমি বলছি পজিটিভ। সো আমার নাম্বারের ভ্যালুটা হচ্ছে 0 আর এটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা আমার একটা 0 আসে, দ্যাটস ফাইন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যতই আমি আরো সামনের দিকে আগাবো, একসময় একটা নাম্বার আসবে 4 বিট সিস্টেমে 100000। সো এটার যদি আমি ভ্যালু করতে চাই ইন টার্মস অফ সাইন বিট টেকনিক, আমার এই নাম্বারটা হচ্ছে নেগেটিভ আর এটার ভ্যালুটাও হচ্ছে 0। তাহলে আমার সমস্যা হচ্ছে যে একই নাম্বার সিস্টেমে আমি দুইটা 0 পেয়ে যাচ্ছি, দুইটা রিপ্রেজেন্টেশন। 0-র একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে 4টা 0, আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে 100000 ইউজিং সাইন বিট টেকনিক। আমি বারবার এই কথাটা মেনশন করছি, ইউজিং সাইন বিট। সাইন বিট যদি না থাকতো তাহলে এটা অবশ্যই হতো না। যেহেতু সাইন বিট টেকনিক ইউজ করছি, আমার একটা বিট রিজার্ভ, ওই বিটের ভ্যালুটা আমার মেইন নাম্বারের রিপ্রেজেন্টেশনে আসে না, ওইটা শুধু পজিটিভ অথবা নেগেটিভ বলে দেয়। সো এই জন্য আমি 0-র জন্য দুইটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি, তাহলে এটা আমার সমস্যা আছে, আমরা এটা দিয়ে আমরা সাবট্রাকশন ঠিকভাবে করতে পারবো না। আর লাস্ট যে সমস্যাটা হচ্ছে, আমরা যদি অ্যাকচুয়ালি সাবট্রাকশনটা করতে চাই সাইন বিট টেকনিকে, আমাদের এখানে অ্যান্সারটা আসে -2। সো অবভিয়াসলি আমাদের 7 -3 -2 আসার কথা না। সো আমার ওভারঅল দেখা যাচ্ছে যে সাইন বিট টেকনিক ইউজ করে আমি বাইনারি সাবট্রাকশন করতে পারবো না। আমি হয়তো
অন্য এই টেকনিকটা ইউজ করে অনেক জায়গায় বাইনারি নেগেটিভ রিপ্রেজেন্টেশন দেখাতে পারবো, যে হার্ডওয়্যারকে আমি বলতে চাচ্ছি যে এই বাইনারি নাম্বারটা নেগেটিভ, ওটা সাইন বিট টেকনিক ইউজ করে করা যাবে। কিন্তু সাবট্রাকশন অপারেশনের জন্য সাইন বিট টেকনিকটা এই ভেরিয়াস প্রবলেমের জন্য আমি ইউজ করতে পারবো না। ঠিক আছে, সো তারপরেও আমাদের এই টেকনিকটার অনেক ইউজ আছে। আমরা মাইক্রোপ্রসেসরের মধ্যে গেলে দেখবো যে সাইন বিট টেকনিকটা অনেক জায়গায় ইউজ করা হয়। এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়েজ, যেটা আমরা খুব ইজিলি একটা নাম্বারকে নেগেটিভ হিসেবে দেখাতে পারবো। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অপারেশনে অনেক কাজে লাগে টেকনিকটা, কিন্তু এই পার্টিকুলার অপারেশনে যে বাইনারি সাবট্রাকশনে আমার সাইন বিটটা কাজে লাগলো না, কারণ এটাতে কিছু সমস্যা আছে। সো এটার জন্য যদি হয় তাহলে আমি কিভাবে করব, তাহলে আমাদের হাতে আরো দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই জিনিসগুলো ডিজিটাল ইলেকট্রনিক্সে টাচ করা হয়েছে, আমি শিওর এগুলো অনেক প্রবলেম প্র্যাকটিসও করানো হয়েছে। সো এগুলো যেহেতু সিলেবাসের পার্ট, এগুলো ওখানে করানো হয়। সো আমি জাস্ট এই জিনিসগুলো একটু রিমাইন্ড করে দিচ্ছি। সো আমরা বাইনারি সাবট্রাকশনে সাইন বিট টেকনিকটা ইউজ করতে পারলাম না, তাহলে আমরা একটু ওয়ান্স কমপ্লিমেন্টটা ইউজ করে দেখি। সো ওয়ান্স কমপ্লিমেন্টটা হচ্ছে বেসিক্যালি যেটা নেগেটিভ নাম্বার সেটাকে জাস্ট রিভার্স করে দেওয়া। সো আমাদের নেগেটিভ নাম্বারটা ছিল যে আমাদের এটা জাস্ট একটা নর্মাল ওয়ান্স কমপ্লিমেন্ট দেখানো হচ্ছে, 1001 এর ওয়ান্স কমপ্লিমেন্টটা হচ্ছে 0110। জাস্ট যেখানে 1 সেখানে 0 হয়ে যাবে, আর যেখানে 0 সেখানে 1 হয়ে যাবে। সো এইভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়। সো ফর আওয়ার পারপাস, যে আমরা বাইনারি সাবট্রাকশনের জন্য যদি এটা ইউজ করতে চাই, আমরা যেটা করব, আমাদের যেটা নেগেটিভ নাম্বার, আমরা এটার দিকে না তাকাই, এটা আমরা অলরেডি, আমাদের এটা কোনো কাজে লাগেনি, সাইন এন্ড ম্যাগনিটিউড, আমরা এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। তাহলে আমরা যেটা করব, পজিটিভটা পজিটিভ থাকবে, এখনো 4 বিট সিস্টেমে আছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। নেগেটিভটার আমি 1 কমপ্লিমেন্ট করে দেব। নেগেটিভটা যদি 1 কমপ্লিমেন্ট করে দেই, আর তারপরে যদি আমাদের সাবট্রাকশন গুলো আমরা করি, আমাদের ওভারঅল ক্যারি সহ আমাদের ফাইনাল রেজাল্টটা আসে 0100। এটা হচ্ছে 4, কোনো সমস্যা নেই, আমাদের অ্যান্সার ঠিক আছে। সো অ্যান্সারটা হয়েছে, কিন্তু আমরা একটু চেক করতে হবে আমাদের রিপ্রেজেন্টেশন গুলো ঠিক আছে কিনা, ওয়ান্স কমপ্লিমেন্ট করে কোনো সমস্যা হয় কিনা। সো এটা করে আমরা যদি ওইটা চেক করে দেখি ওয়ান্স কমপ্লিমেন্ট করে কোনো রিপ্রেজেন্টেশনের সমস্যা হয় কিনা, অপারেশন ঠিক আছে কিন্তু রিপ্রেজেন্টেশন, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনে কোনো সমস্যা আছে কিনা, ওটা যদি হয় তাহলে আমরা যদি একটু চেক করে দেখি, আমরা দেখব যে আমাদের এখানেও দুইটা জিরো আসে। কিভাবে দুইটা জিরো আসে, যে আমার যদি হয় আমার অপারেশনটা 7 মাইনাস 0, অবভিয়াসলি আমার জিরোকে এখানে 1 কমপ্লিমেন্ট করার কিছু নেই, আমাদের জিরো কখনো একটা সাবট্রাক্ট হয় না। সো বেসিক্যালি আমাদের এটা কোনো অপারেশন না। সো এখানে আমার রিপ্রেজেন্টেশনটা ওয়ান্স কমপ্লিমেন্ট করব না, এটা আমার বেসিক্যালি 0 0 0 0। সো এটা হচ্ছে আমার একটা নাম্বার সিস্টেমের জিরো, এটা হচ্ছে নর্মাল পজিটিভ জিরো। কিন্তু আমার যদি এখন রিপ্রেজেন্টেশনটা হয়, আমি বললাম 20 মাইনাস আমি বললাম 16, তাহলে এই যে নেগেটিভ নাম্বার -16, এটার 4 বিট রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 1 1 1। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি, আমাদের 16 পাবো। এখন অবভিয়াসলি এটাকে -16 বোঝাতে হলে, এই যে রিপ্রেজেন্টেশনটা 4টা 1, এটাকে -16 বোঝাতে হলে আমাদের এটাকে, আমাদের অ্যাকর্ডিং টু ওয়ান্স কমপ্লিমেন্ট, আমার এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা কি হয়, এটা আবার 4টা 0 হয়ে যায়। তাহলে এই ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করেও আমার দেখা যাচ্ছে সাবট্রাকশন অপারেশনে দুইটা 0 আসার চান্স আছে। আমরা পজিটিভ 0 একটা পাচ্ছি, আমরা নেগেটিভ 0 একটা পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা ঠিকই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে দুই একটা অপারেশনে হয়তো প্রবলেম হতে পারে, যেমন 16টা সাবট্রাক্ট করতে গেলে ওয়ান্স কমপ্লিমেন্টের থ্রুতে আমাদের হয়তো অপারেশনের সমস্যা হবে, দুইটা 0 চলে আসতে পারে, এখানে অ্যান্সার ভুল আসতে পারে। তাহলে আমরা এখন সাইন এন্ড ম্যাগনিটিউডটাও ইউজ করতে পারলাম না, ওয়ান্স কমপ্লিমেন্টটাও ইউজ করতে পারলাম না এই সমস্যাটার জন্য। তাহলে আমরা আমাদের হাতে আরেকটা টেকনিকই আছে, যেটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা আমি বাইনারি গেলে স্যার এইভাবে আসে স্যার, আমি সবগুলো শেষ করি, তারপরে আমি সবগুলো শেষ করি, তারপরে আমি শেষ করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, আমরা যদি করি এটা 15 16, এটা কিছু একটা হবে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 15। আচ্ছা 15। সো যাই হোক, আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমাদের এখানে দুইটা 0 আসে, যেটা 15 16 যেটাই হোক, আমাদের এখানে দুইটা 0 আসে।
তাহলে এটা যদি আমাদের হয় তাহলে আমরা যেহেতু দুইটা টেকনিকই কাজে লাগাতে পারলাম না, তাহলে আমরা একটু লাস্ট টেকনিকে চলে যাই। এটা হচ্ছে আমাদের জন্য টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কি? ওয়ান কমপ্লিমেন্ট করে এটার সাথে এক যোগ করে দেওয়া। সো এটার সাথে যদি আমরা এক যোগ করে দিই, যেমন আমাদের আবারও অপারেশনটা হচ্ছে 7 - 3 করার চেষ্টা করছি, নেগেটিভ নাম্বারটা -3। এটা কিভাবে হার্ডওয়্যারকে বুঝাবো? তাহলে এটার বাইনারি করলাম 0011। আবার এখন কোশ্চেন হতে পারে 4 বিট কেন নিয়েছি? আমার নাম্বার সিস্টেমটা হচ্ছে 4 বিট এই সিস্টেমের জন্য। এটা যদি 8 বিট 16 বিট হতো এগুলো আরো লম্বা হতো। জাস্ট আমার বোঝার সুবিধার জন্য আমি 4 বিট নিয়েছি। তো 4 বিট যদি হয় তাহলে আমার বাইনারি নাম্বার হচ্ছে 00113 এর জন্য এটা টুস কমপ্লিমেন্ট করলাম। টুস কমপ্লিমেন্ট করে আমি পেলাম 1101। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করার পর। এখন দেখি এটা সাবট্রাক্ট করে, বাইনারি সাবট্রাক্ট করে আমাদের অ্যান্সার ঠিক হয় কিনা। আমরা যদি এখানে চেক করে দেখি, আমাদের অ্যান্সার ক্যারিটা ইগনোর করে আমাদের অ্যান্সার ঠিক আছে, এটা 4ই এসেছে। আর আমাদের জিরোর সমস্যাও নেই, কারণ হচ্ছে যে আমাদের 11টাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে এক যোগ করে দিলে আমাদের ওই জিরোর সমস্যাটাও আর থাকে না। ঠিক আছে, সো আমাদের ওভারঅল যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের হাতে 3টা টেকনিক ছিল। সো আমরা যদি টেকনিক গুলো লিখি, সাইন বিট একটা টেকনিক ছিল, সাইন এন্ড ম্যাগনিটিউড, আমি যে সাইন বিট লিখছি। তারপরে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট একটা টেকনিক ছিল, আর হচ্ছে টুস কমপ্লিমেন্ট একটা টেকনিক ছিল। সো যে জিনিসগুলো আমাদের জন্য ভ্যালিড, এগুলো হচ্ছে যে আমরা জাস্ট এই ইনফরমেশনটা তোমাকে জানানো হলো, কারণ বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন আমাদের মাইক্রোপ্রসেসরে করতে হবে। আর সাবট্রাকশন করার সময় আমার টুস কমপ্লিমেন্টটা কাজে লাগবে। কিন্তু এই অপারেশন ছাড়াও আমাদের আরো অপারেশনে নেগেটিভ নাম্বার আসতে পারে, তখন আমার ওয়ান্স কমপ্লিমেন্টও কাজে লাগবে, আমার সাইন বিটও কাজে লাগবে। সো এই জিনিস সবগুলো জিনিসই ইম্পর্টেন্ট, আমাদেরকে একটু রিভিউ করতে হবে। স্পেশালি সাইন বিট টেকনিকটা অনেক জায়গায় আমাদের ইউজ হবে, এই জিনিসটা ফ্ল্যাগিং এর কাজে লাগে, অপারেশনের কন্ডিশন বোঝাতে লাগে সাইন বিটটা। সো ওই টেকনিকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমাদের কাজে লাগলো না। সো এই জিনিসগুলো আমাদের যারা আমরা জিনিসগুলো মনে নেই, আমাদের এগুলো টাচে নেই, আমরা আগের ডিজিটাল ইলেকট্রনিক্স এর নোট অথবা বই দেখে এই জিনিসগুলো একটু রিভিউ করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করা, টুস কমপ্লিমেন্ট করা, এই জিনিসগুলোর সাথে আমাদের খুব কুইকলি ফ্যামিলিয়ার হয়ে যেতে হবে। আমাদের কুইজ 1-এই কিছু কোশ্চেন থাকবে এইসব নাম্বার সিস্টেমের ক্যালকুলেশনের ডিফারেন্ট টেকনিক গুলো আমরা ইউজ করতে পারি কিনা। সো এই জিনিসগুলো আমাদের যদি একটু প্র্যাকটিস হয়ে যায়, এগুলো সহজ জিনিস, কিন্তু জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার, না হলে আমরা এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে, সো আমরা এটা নিয়ে আমি যেটা বললাম, আবারও আমাদের অপারেশনটা ছিল বাইনারি সাবট্রাকশন। আমরা 3টা টেকনিক ইউজ করলাম টু রিপ্রেজেন্ট দ্য নেগেটিভ নাম্বার। যে বাইনারি কোনো নেগেটিভ হয় না, তাহলে আমি কিভাবে বুঝাবো যে এটা একটা সাবট্রাকশন অপারেশন, হার্ডওয়্যারকে বুঝাতে হবে। সো এটা বোঝানোর জন্য আমাদের হাতে 3টা টেকনিক হাতে ছিল। প্রথম দুইটা আমাদের সমস্যা আছে রিপ্রেজেন্টেশনে, একটাতে রিপ্রেজেন্টেশন এন্ড ইন টার্মস অফ অ্যান্সার আমাদের সমস্যা হচ্ছে রেজাল্ট নিয়ে। কিন্তু একদম থার্ড যে টেকনিকটা ইউজ করলাম, তখন দেখলাম যে না, আমাদের সবকিছু ঠিক আছে। ওকে, সো আমাদের যদি এই 3টা টেকনিক নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে আমরা এখন একটু করে ফেলতে পারি, না হলে আমরা অ্যাকচুয়াল মাইক্রোপ্রসেসরের থিওরিতে আমরা একটু মুভ করব। স্যার, টুস কমপ্লিমেন্ট করার পরে আমরা নেগেটিভটাকে তো টুস কমপ্লিমেন্ট করলাম, দেন স্যার ওইটাকে আমাদের ফার্স্ট যেটা পজিটিভ ছিল ওটার সাথে অ্যাড করতে হবে তো লাস্টে যে। কি করা হয়েছে এখানে আমরা একটু দেখি। এখানে যদি আমরা একটু দেখি 1 + 1 0 উইথ দ্য ক্যারি অফ 1। সো আমাদের বেসিক্যালি সবই অ্যাড অপারেশন। আমরা সাবট্রাকশন যেটা বলি ওইটাও একটা অ্যাড অপারেশন। ঠিক আছে, সো এই যে কথাটা এখানে একটু বলা ছিল, হয়তো কুইকলি চলে গেছে। আমরা যদি একদম শুরুতে আসি, 7 + -3 স্যার। এই যে সো এখানে খুব ক্লিয়ারলি বলা আছে, যদিও আমি এটা সাবট্রাকশন বলছি, সো ইনস্টেড অফ সাবট্রাকশন উই আর বেসিক্যালি পারফর্মিং অ্যাডিশন। যেটা আমি বলি না কেন, বেসিক্যালি এটা হচ্ছে 7 + -3। -3টাকে যেভাবে রিপ্রেজেন্ট করি না কেন, এটা বেসিক্যালি অ্যাড হয়, সবসময় অ্যাড হয়। যখন আমি সাবট্রাক্ট বলছি, বেসিক্যালি সবসময় এটা অ্যাডিশন অপারেশন। কিন্তু 3টাকে আমার শুধু 3 বলে দিলে হলো না, তাহলে 7 + 3 হয়ে যাবে। 3টাকে আমার একটু ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করতে হবে, যাতে হার্ডওয়্যার বুঝতে পারে এটা একটা নেগেটিভ নাম্বার। জি স্যার। ওকে, সো আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু করতে পারি। এগুলো জাস্ট একটু রিভিউ, এগুলো নতুন কিছু না, আমি নতুন কিছু পড়াচ্ছি না, এগুলো জাস্ট আমাদের আগের জিনিসগুলো একটু মনে তো আবার 0 আসে না স্যার? হ্যাঁ হ্যাঁ, কোনটা 0 আসে? স্যার 0 কে যদি 2s করি
তাহলে তো 0 আছে না আমার। আমরা যদি এখানে কাকে আমরা 0 কে 2's কমপ্লিমেন্ট কেন করব, আমাদের সবসময় যেটা হচ্ছে যে 7 মাইনাস 0 যখনই হয় এই অপারেশনটা আমাকে করতে হয় না। সো এখানে আমাকে কোনো কমপ্লিমেন্ট করতে হবে না, নেগেটিভ 0 বলে কিছু নেই। এটা জাস্ট আমাদের এখানে নেগেটিভ 0 বলে আমাকে কিছু বোঝাতে হবে না, কারণ 7 থেকে 0 নেগেটিভ হয় না। কিন্তু আমাকে যেটা করতে হবে, যদি আমার অন্য টাইপের নেগেটিভ রিপ্রেজেন্টেশন আসে ওইটাকে আমি 2's কমপ্লিমেন্ট করব, কিন্তু 0 থাকলে 0 কে আমি কখনো 2's কমপ্লিমেন্ট করব না। বুঝতে পারলাম? সো এই জিনিসগুলো একটু রিভিউ করতে হবে, আগের জিনিস এগুলো আমাদের ক্লাসে করানো হয়েছে, আমি শিওর ডিজিটালে আমাদের অনেক প্রবলেমও করানো হয়েছে। সো আমাদেরকে এই জিনিসগুলো জাস্ট একটু রিভিউ করে আনতে হবে। আদার দেন দ্যাট আমাদের মোটামুটি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো এতটুকুই। এরপরে আমাদের নেক্সট ফিউ ক্লাসেসে আমরা বেসিক্যালি কিছু থিওরি আমাদেরকে দেখতে হবে, কিছু অপারেশনাল স্টেপস, কিছু আর্কিটেকচার নিয়ে আমাদের কথা বলবো, মাইক্রোপ্রসেসরের ভিতরে কি আছে, কোন ইউনিটের কাজ কি, এই জিনিসগুলো জাস্ট বেসিক ইনফরমেশন। অনেক ইনফরমেশন আমাদের হাতে আসবে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের একটু টার্ম গুলো বুঝতে হবে, ডিফারেন্ট ইউনিটের নামগুলো বুঝতে হবে, এগুলোর কাজ কি, এই ইনফরমেশন গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সো এখন জাস্ট এর পরের থেকে আমাদের আর তেমন কমপ্লিকেটেড কিছু নেই, জাস্ট বেসিক কমপ্লিকেশন হচ্ছে আমাদের নতুন জিনিসের সাথে একটু ফ্যামিলিয়ার হওয়া। সো এটা যদি হয় তাহলে আমরা আস্তে আস্তে একটু লেকচার 2 তে মুভ করি। এরপরে যদি কোনো কোশ্চেন আসে মাথায় আমরা করে ফেলবো কোশ্চেন, তাহলে আমি এটা অ্যান্সার করার চেষ্টা করব। সো আমাদের নেক্সট আপ হচ্ছে আমরা বেসিক্যালি আমরা এখন মাইক্রোপ্রসেসর, ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোপ্রসেসর, একটা জেনারেল পারপাস মাইক্রোপ্রসেসরের ভিতরে কি থাকে আর্কিটেকচারে, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তারপরে ইউনিট বাই ইউনিট গিয়ে আমরা ওই জিনিসগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আমাদের ওভারঅল যে আইডিয়াগুলো এগুলো আমরা রিয়েল লাইফ থেকে নিতে পারি, যে টাইপ অফ প্রসেসর আমরা সব টাইপের প্রসেসরই আমাদের আশেপাশে আছে, আমাদের শুধু একটু রেকগনাইজ করতে হবে কোন ডিভাইসে কি টাইপের প্রসেসর ইউজ করা হয়। আর তারপরে বেসিক আর্কিটেকচার অফ এ মাইক্রোপ্রসেসর, নরমালি যত পুরনো মাইক্রোপ্রসেসরই হোক, যত নতুন মাইক্রোপ্রসেসরই হোক, বেসিক আর্কিটেকচারটা সবার কাছাকাছি, একদম সেম আমি বলবো না কিন্তু কাছাকাছি। অ্যাটলিস্ট আমাদের বেসিক আর্কিটেকচারটা বুঝলে একদম লেটেস্ট মাইক্রোপ্রসেসরের সার্কিটটাও আমরা একটু আইডিয়া করতে পারবো। অবভিয়াসলি কোন একটা মডেলের সাথে আরেকটা মডেলের হিউজ ডিফারেন্স থাকবে, স্পেশালি ডিফারেন্ট জেনারেশনে, কিন্তু বেসিক আর্কিটেকচারটা সবসময় সেম থাকবে। সো এই দুইটা জিনিস আমরা একটু আলাদা করা শিখবো, যে আর্কিটেকচার আর অ্যাকচুয়াল ডিজাইন কখনো সেম হয় না। আর্কিটেকচার হচ্ছে আমাকে বেসিক ফান্ডামেন্টালটা দেওয়ার জন্য, যে এই টাইপের সার্কিটটা, এই টাইপের ডিভাইসটা কি কি থাকা উচিত এর মধ্যে, ওইটা আমাকে আর্কিটেকচার আইডিয়া দিবে। কিন্তু অ্যাকচুয়াল ডিজাইনিং এ অনেক কিছু চেঞ্জ হতে পারে। আমাদের যেটা এখানে যেটা ব্লক ডায়াগ্রাম দেখা যাচ্ছে ওইভাবেই সবকিছু বসে যাবে এমন কোনো কথা নেই। সো এই দুইটা জিনিস আমাকে একটু ডিস্টিংগুইশ করা শিখতে হবে। সো আমরা প্রথমে যাই একটু টাইপ অফ মাইক্রোপ্রসেসর, এগুলো জাস্ট নরমাল কথাবার্তা। এখানে হচ্ছে যে আমাদের টু টাইপস আছে, জেনারেল পারপাস, সিঙ্গেল পারপাস। সো এগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারি। আমাদের জেনারেল পারপাস হচ্ছে আমাদের সেলফোন গুলো, আমাদের ল্যাপটপ, পিসি, এগুলো হচ্ছে জেনারেল পারপাস প্রসেসর। কেন আমি একটু পরে আসছি। আর সিঙ্গেল পারপাস প্রসেসর হচ্ছে আমরা যে হ্যান্ডহেল্ড অনেক ডিভাইস ইউজ করি, আমরা ভিডিও ক্যামেরা ইউজ করি যেগুলোতে আমাদের স্ক্রিন আছে, ডিজিটাল ক্যামেরা ইউজ করি উইথ স্ক্রিন, তারপরে আমাদের স্মার্ট ফ্রিজ আমরা হয়তো দেখেছি, স্মার্ট ওভেন, আমাদের ক্যাম্পাসে একটা এসি সিস্টেম ছিল উইথ স্ক্রিন। সো যেখানে আমাদেরকে টেম্পারেচার কন্ট্রোলিং সহ আরো অনেক ফাংশনালিটি ছিল। সো এই টাইপের সিস্টেম যেগুলো কাজ হচ্ছে শুধুমাত্র একটা কাজই করা, ডিজিটাল ক্যামেরার কাজ হচ্ছে ছবি তোলা, ছবিটা প্রসেস করা। আমাদের এসি সিস্টেমের কাজ হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করা, ইউজারকে দেখানো কারেন্ট টেম্পারেচার কত, এয়ার ফ্লো কন্ট্রোল করা। সো সবকিছু একটা স্পেসিফিক কাজের জন্য ওই প্রসেসর গুলো কাজ করছে। যখনই আমার একটা স্পেসিফিক টাস্কের জন্য প্রসেসর ইউজ করা হবে, ওগুলোকে বলা হবে সিঙ্গেল পারপাস প্রসেসর। আর আমাদের ল্যাপটপ, ফোন, পিসি, এই প্রসেসর গুলো অনেক কাজ করে, অনেক ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যারও চালায়। ও যদি চায় হার্ডওয়্যারের আমাদের এই টাইপের ক্যামেরা চালানোর মতো সফটওয়্যারও চালাতে পারবে, ও আমাকে ওয়ার্ড ফাইল টাইপ করার মতো সফটওয়্যারও চালাতে পারবে, গেমও চালাতে পারবে, ব্রাউজারও চালাতে পারবে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। সো এই যে ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যারও চালাতে পারে, ডিফারেন্ট টাইপস অফ টাস্কও করতে পারে, এজন্য ওটাকে আমি বলছি জেনারেল পারপাস প্রসেসর। সো এই দুইটা আমাদেরকে একটু ডিস্টিংগুইশ করা শিখতে হবে, এগুলো আমাদের জন্য একদম ফান্ডামেন্টাল নলেজ।
অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে এই জিনিসগুলো বোঝা যে কোন টাইপের ডিভাইসে কি টাইপের প্রসেসর দেয়া হয়। আর এগুলোর মধ্যে আমাদের ইন টার্মস অফ এক্সপেন্স অনেক হিউজ ডিফারেন্স আছে। সো এই জিনিসগুলো আমি একসাথে বলে দিলাম, পরের স্লাইডে এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করা হয়েছে যে জেনারেল পারপাস প্রসেসর বেসিক্যালি আমাদের ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটেশনাল টাস্ক গুলো আমাকে ফুলফিল করবে। সো আমাদের যে ডিভাইসগুলো আমরা এভরিডে লাইফে ইউজ করি অ্যাজ এ স্টুডেন্ট, যে আমাদের পিসি, ল্যাপটপ, ফোন যা ইউজ করি না কেন, এই সবকিছু হচ্ছে জেনারেল পারপাস প্রসেসর দিয়ে বিল্ড করা। সো এই জন্য এগুলোকে সিপিইউ অথবা মাইক্রো প্রসেসর বলা হয়। আর অবভিয়াসলি আমি যেটা বললাম, কমিউনিকেশন সিস্টেম, আমাদের সেলফোন, রাউটার, এগুলোর মধ্যে প্রসেসর থাকে। তারপর হচ্ছে আমাদের স্মার্ট কার, ওখানে আমাদের প্রসেসর থাকে। ইন্ডাস্ট্রিয়াল এমবেডেড সিস্টেম, এটার মানে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অটোমেটেড সিস্টেম আছে ম্যানুফ্যাকচারিং এ, সো ওগুলোতেও আমার জেনারেল পারপাস প্রসেসর ইউজ করা হয়। আর যেহেতু আমার এগুলো ভ্যারাইটি অফ টাস্ক করে, এই প্রসেসর গুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ। আমরা যদি নিজের পিসিও কিনতে চাই, প্রসেসরের একটা দাম আছে। ওভারঅল এত দাম না, হয়তো সস্তা প্রসেসর আছে, কিন্তু যখন আমি সিঙ্গেল পারপাসের সাথে কম্পেয়ার করব, জেনারেল পারপাসের প্রাইসটা সবসময় অনেক হায়ার। আর নিউ জেনারেশন হলে আরো হায়ার, কারণ ওগুলো আরো পাওয়ারফুল। সো এই জন্য আমাদের জেনারেল পারপাস প্রসেসরটা দিয়ে কখনো ম্যাস প্রডিউস মিনস হচ্ছে অনেক ভলিউম, হাজার হাজার অথবা থাউজেন্ড আপন থাউজেন্ড অথবা মিলিয়ন্স আপন মিলিয়ন্স ডিভাইস আমরা জেনারেট করি না। নর্মালি এগুলো হচ্ছে সিলেক্টিভ ফিউ থাউজেন্ড প্রডিউস করা হয় জেনারেল পারপাস প্রসেসর দিয়ে। আমরা যে পিসি গুলো ইউজ করি, এগুলো হচ্ছে খুব বেশি হলে 1 লাখ 2 লাখ এই টাইপের প্রোডাকশন করা হয়। কিন্তু সিঙ্গেল পারপাসের ডিভাইস গুলো যদি আমি দেখি, যেমন ডিজিটাল ক্যামেরা, এটা এখানে বলা হয়েছে ডিজিটাল ক্যামেরা, তারপরে আমরা বলতে পারি ফ্রিজ অথবা ওভেন, এসি সিস্টেম, এই টাইপের জিনিসগুলো হচ্ছে ম্যাস প্রডিউস জিনিস। এগুলো হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ডিভাইস প্রডিউস করা হয়। সো যেহেতু এই জিনিসগুলো প্রডিউস করা হয়, এগুলোতে আমার খুব চিপ প্রসেসর দিতে হয়। এগুলো হচ্ছে ডিসপোজেবল, মানুষ কখনোই সারা জীবন একটা ডিভাইস ইউজ করে না ইন টার্মস অফ সিঙ্গেল পারপাস, যে আমাদের একটা ক্যামেরা আমি সারা জীবন ধরে রাখবো না, কিছুদিন পর ক্যামেরাটা ফেলে আমি আরেকটা কিনবো। সো এই টাইপের প্রসেস যেগুলো হচ্ছে রিপ্লেসেবল ডিভাইস, মোস্ট অফ দ্য টাইম রিপ্লেসেবল ডিভাইসে আমাদের চিপ প্রসেসর ইউজ করা হয়, সিঙ্গেল পারপাস প্রসেসর ইউজ করা হয়। আর ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে এগুলো সেম কাজই বারবার করে, যে একটা স্পেসিফিক টাস্ক, এখানে বলা হয়েছে স্পেসিফিক কম্পিউটেশন টাস্ক। সো একটা স্পেসিফিক টাস্কের জন্য এই প্রসেসরটা ডিজাইন করা হয়েছে, সো ওই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল পারপাস প্রসেসর। সো এমন না যে এগুলো একটাতে আরেকটা করতে পারবে না। আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যেও সিঙ্গেল পারপাস প্রসেসর দেয়া যাবে, আমাদের ডিভাইসের মধ্যে জেনারেল পারপাস দেয়া যাবে, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল সলিউশন না যে আমি সিঙ্গেল পারপাস প্রসেসর দিয়ে আমার পিসি অথবা ল্যাপটপ এত ভালো চলবে না, কারণ ওটার ওই অ্যাবিলিটি নেই যে এটা মাল্টিপল টাস্ক চালাতে পারে। আর হচ্ছে আমি যদি ডিভাইসের মধ্যে এভরিডে আমাদের এসব ক্যামেরার মধ্যে আমি যদি জেনারেল পারপাস প্রসেসর দিয়ে দেই, তাহলে ওর ক্যালকুলেশন পাওয়ারটা নষ্ট হবে, কারণ ওখানে এত কাজ নেই যে আমার জেনারেল পারপাস প্রসেসরটা করতে পারবে, এত কোনো কমপ্লিকেটেড টাস্ক ওখানে নেই। সো শুধু শুধু ওর পটেনশিয়ালটা ওয়েস্ট হবে। দ্যাট মিনস হচ্ছে ওই প্রসেসরটার মোস্ট অফ দ্য টাইম ওই প্রসেসরটার কাজ করার যে অ্যাবিলিটি ছিল ওইটা কখনো ইউজ হবে না। আর অবভিয়াসলি আমাদের ডিভাইসের দাম অনেক বেড়ে যাবে। সো এই জন্য আমাদের এফিশিয়েন্টলি কাজ করার জন্য, যেটাতে সিঙ্গেল পারপাস প্রসেসর, ওটাতে সিঙ্গেল পারপাস ইউজ করা হয়, যে এভরিডে ডিভাইস অথবা স্পেসিফিক ডিভাইসে। আর হচ্ছে যেগুলো হচ্ছে জেনারেল পারপাস, যেগুলো হচ্ছে ভ্যারাইটি অফ থিংস ইউজ করা, যেমন পিসি, ল্যাপটপ, ফোনে অনেক কিছু করা যায়। সো এগুলোর জন্য আমার জেনারেল পারপাস প্রসেসর ইউজ করা হয়, আর ওইভাবে এগুলোর প্রাইসিংও করা হয়। আমাদের নর্মালি এই জিনিসগুলো চিপার কম হয়, একটু স্মার্টফোন একটা সার্টেন প্রাইস পর্যন্ত হয়। এখন এগুলো অনেক চিপ হয়ে গেছে, কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং অনেক চিপ হয়ে গেছে। সো অনেক চিপ প্রসেসরও আছে, অনেক দামি প্রসেসরও আছে, এগুলো ভ্যারাইটি অফ থিংস আছে। কিন্তু ইন টার্মস অফ জেনারেল পারপাস এন্ড সিঙ্গেল পারপাস আমাদের এখনো ডিফারেন্সটা অনেক হিউজ। সো এই জিনিসগুলো, এই ইনফরমেশন গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো ফিউচারে আমাদের জিনিসপত্র কেউ যদি আমাদেরকে কোশ্চেন করে, যাতে আমরা এই জিনিসগুলো একটু এক্সপ্লেইন করতে পারি এগুলোর মানে কি। সো তারপরে হচ্ছে আমাদের এখানে একটু ডিফারেন্স গুলো, এগুলো আমাদের কুইজের জন্য, ভাইবার জন্য একটু ইম্পর্টেন্ট, যে জেনারেল পারপাস আর সিঙ্গেল পারপাসের মধ্যে ডিফারেন্সটা কি। সো এখানে একটু বলা হয়েছে। তারপরে হচ্ছে সিঙ্গেল পারপাসে কিছু স্পেসিফিক জিনিস আছে যে আমরা দেখব। মাইক্রোপ্রসেসরের মধ্যে নরমালি কোনো মেমোরি
থাকে না, কিছু টেম্পোরারি মেমোরি থাকে। মেমোরি বলতে আমরা যা বুঝি ওগুলাকে বলে রেজিস্টার, মাইক্রোপ্রসেসরের মধ্যে যেটা থাকে ওটা আমরা একটু পরে দেখব। সো যাই হোক, আমাদের সিঙ্গেল পারপাস প্রসেসরের মধ্যে কোনো টাইপের মেমোরি থাকে না। ওর ওই মেমোরি কিন্তু অবভিয়াসলি সিস্টেমে মেমোরি থাকে, প্রসেসরের মধ্যে মেমোরি থাকে না, কিন্তু ওভারঅল কম্পিউটার সিস্টেমে মেমোরি থাকতেই হবে। মেমোরি না থাকলে কম্পিউটার সিস্টেম চলবে না। সো মেমোরিটা অ্যাবসলিউট পার্ট কম্পিউটার সিস্টেমের, কিন্তু প্রসেসরে মাঝে মধ্যে থাকতে পারে মেমোরি, নাও থাকতে পারে। সো ডিপেন্ডিং অন যে এটা সিঙ্গেল পারপাস না জেনারেল পারপাস। তারপরে হচ্ছে যে আমাদের সিঙ্গেল পারপাস অনেক ফাস্টার হবে, স্মল সাইজ হবে, একটু চিপার হবে। এটাই সিঙ্গেল পারপাসের সাথে জেনারেল পারপাসের ডিফারেন্স। সো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, এগুলো আমাদের কুইজে কাজে লাগবে, এগুলো আমাদের বাইবাতেও এই ইনফরমেশন গুলো একটু কাজে লাগবে। ঠিক আছে, সো আমাদের একটু পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে। যদি আমরা আরো পড়তে চাই, আমরা যে কোনো একটা বই খুললে অথবা একটু গুগল করলেই জিনিসগুলো সম্পর্কে আরো ইন ডিটেল আইডিয়া পাওয়া যাবে। এখন আমরা বেসিক আর্কিটেকচারে একটু চলে যাই, যে আমরা অ্যাকচুয়ালি এখানে কি দেখার চেষ্টা করছি, যে আমাদের একটা প্রসেসরের মধ্যে কি কি ইউনিট আছে, নরমালি কি কি ইউনিট থাকতে হয়। অবভিয়াসলি সবসময় একই রকম হবে এমন কোনো কথা নেই, বেসিক কিছু ইউনিট সবসময় থাকবে, এরপরে অ্যাডিশনাল মডেল টু মডেল অ্যাডিশনাল ইউনিট আসবে, অ্যাডিশনাল মেমোরিজ অ্যাড হবে, অ্যাডিশনাল ফ্যাসিলিটিস অ্যাড হবে মাইক্রোপ্রসেসরে। এইভাবেই মাইক্রোপ্রসেসরটাকে ইমপ্রুভ করা হয়। সো এই জন্য আমাদের আগে আমরা বেসিক আর্কিটেকচার গুলো একটু দেখবো, একটা একটা টার্মের সাথে একটু পরিচিত হব। যে আমাদের ফার্স্ট অফ অল যে এই জিনিসগুলো এখানে একটু ইলাবোরেট করা আছে, জেনারেল পারপাস প্রসেসরে একটা কন্ট্রোলার থাকবে, এইখানে অ্যালগোরিদম বলা আছে, এটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটু ঠিক করে নেব আমরা, এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, পরে এটা ঠিক করা আছে। সো অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা এএলইউ অবশ্যই থাকবে, একটা কন্ট্রোলার থাকবে, আর এই দুইটা মিলে হচ্ছে আমাদের স্টোরেজ, কিছু স্টোরেজ থাকবে। সো কিছু স্টোরেজ হচ্ছে আমাদের পার্মানেন্ট স্টোরেজ, যেখানে আমরা ডেটাটা একটা লম্বা সময়ের জন্য রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। আর কিছু হচ্ছে টেম্পোরারি স্টোরেজ, যে আমাদের ওই স্টোরেজে আমি কিছুক্ষণের জন্য ডেটাটা রাখতে পারবো, কিন্তু একটা সময়ের পরে ওই ডেটাটা ডিলিট হয়ে যাবে। সো যেগুলো হচ্ছে টেম্পোরারি স্টোরেজ ওটার নাম হচ্ছে রেজিস্টার, যেগুলো হচ্ছে একটু পার্মানেন্ট। পার্মানেন্ট স্টোরেজ এই মানে এটা না যে এটা রেখে দিলে এটা আর আমি ডিলিট করতে পারবো না, এটাও ডিলিট করতে পারবো কিন্তু এটা মুছে যাবে না। ঠিক আছে, সো একটা হচ্ছে আমাদের জন্য টেম্পোরারি, একটা হচ্ছে আমাদের জন্য পার্মানেন্ট ইন টার্মস অফ এটা রেখে দিলে ডিলিট হয়ে যাবে না। সো এই স্টোরেজ এরিয়াগুলো মিলে আমার সব সময় আমার মাইক্রোপ্রসেসরের এই ইউনিটগুলো মিলে আমার একটা মাইক্রোপ্রসেসর বিল্ড করা হয়। শুধুমাত্র এগুলো থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু এগুলো থাকতেই হবে। একটা কন্ট্রোলার থাকতে হবে, একটা এএলইউ থাকতে হবে, কিছু স্টোরেজ থাকতে হবে। এগুলো পার্মানেন্ট স্টোরেজ হতে পারে, এগুলো টেম্পোরারি স্টোরেজ হতে পারে। এগুলো ছাড়া আমি কখনো মাইক্রোপ্রসেসর বিল্ড করতে পারবো না, কিন্তু এর সাথে অ্যাডিশনাল আরো অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, সো এই নামগুলোর সাথে আমাদের একটু পরিচিত হতে হবে, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। যে একটা জেনারেল আমরা দেখার চেষ্টা করছি, যে জিনিসটা আমরা খেয়াল রাখবো, আমরা বেসিক আর্কিটেকচার অফ জেনারেল পারপাস প্রসেসর দেখার চেষ্টা করছি। কারণ সিঙ্গেল পারপাসে অনেক কিছু ডিফারেন্ট, সিঙ্গেল পারপাসের আর্কিটেকচারটাও একটু ডিফারেন্ট, ডিপেন্ডিং অন ইমপ্লিমেন্টেশন সিঙ্গেল পারপাসের ডিজাইন গুলো ডিফারেন্ট। সো ওগুলোতে আমরা একটু কম যাব, ওগুলো হচ্ছে আমাদের একটু ফোর্থ ইয়ারে মাইক্রো কন্ট্রোলারের জিনিস। সো ওগুলো হচ্ছে যে আমরা এন্ড অফ দ্য কোর্স হয়তো একটু দেখার চেষ্টা করব যদি আমাদের সুযোগ হয়, আর না হলে এগুলো ফোর্থ ইয়ারে মাইক্রো কন্ট্রোলারের কোর্সই আছে। সো ওই জিনিসগুলো হচ্ছে ওখানে সিঙ্গেল পারপাসের অনেক কথাবার্তা আসে। আপাতত আমরা জেনারেল পারপাসটাই কভার করার চেষ্টা করব। সো এই টার্মগুলোর সাথে আমরা আস্তে আস্তে একটু ফ্যামিলিয়ার হব, আর এইগুলো জিনিসগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হতে হবে, কারণ যখন আমরা মাইক্রোপ্রসেসরের অপারেশন ডিসক্রাইব করব, এই জিনিসগুলোর সাথে যাতে আমরা ফ্যামিলিয়ার হই, কন্ট্রোলার কি, এএলইউ কি, মেমোরি কি, রেজিস্টার কি। তাহলে এই জিনিসগুলোর সাথে এখনই সবকিছু আমাদের মুখস্থ করে ফেলতে হবে না, এগুলো আস্তে আস্তে নেক্সট ফিউ ক্লাসেসে এই কথাগুলো বারবার আসবে। সো জাস্ট আমাদেরকে মেমোরিতে এই জিনিসগুলো একটু এই জিনিসগুলোর সাথে মেমোরিতে একটু নিতে হবে, একটু কমফোর্টেবল হতে হবে। সো কন্ট্রোলার নিয়ে আমাদের এখানে ডিরেক্টলি বলা আছে, কন্ট্রোলারের বেসিক কাজটা হচ্ছে যে আমার মাইক্রোপ্রসেসরে কিভাবে প্রোগ্রামটা রান করবে। যে একটা ইনস্ট্রাকশন আসলো, এই ইনস্ট্রাকশনটা এখন কোথায় যাবে, যদি ওর মাইক্রোপ্রসেসরে একটা ডেটা আসে, এই ডেটাটা নিয়ে মাইক্রোপ্রসেসর কি করবে, এই জিনিসগুলো কন্ট্রোলার বলে দেয়। কিন্তু অ্যাকচুয়াল অপারেশনটা, যে আমার যদি হয় একটা অপারেশন, আমি তোমাকে অ্যাডিশন করতে বললাম, এই অ্যাডিশনটা করার কাজ কন্ট্রোলারের না,
কন্ট্রোলারের কাজ হচ্ছে মাইক্রোপ্রসেসরকে বলে দেওয়া যে এই অপারেশনটা তোমাকে করতে হবে, অথবা ওভারঅল মাইক্রোপ্রসেসরের মধ্যে এই অপারেশনটা যাতে হয় এই সুবিধাটাও করে দিবে। সো যেটা হচ্ছে বারবার আমি কথাটা বলছি কারণ আমার একটাই হচ্ছে আমার ডিফারেন্স বিটুইন কন্ট্রোলার এন্ড এএলইউ। আমার সব অপারেশন গুলো হবে এএলইউ তে, কিন্তু এগুলো কন্ট্রোল করবে কন্ট্রোলার। যে কন্ট্রোলার বলে দিবে কখন অপারেশনটা হবে, অপারেশনটা হওয়ার পর কি করতে হবে, এই জিনিসগুলোও বলে দিবে, কিন্তু অ্যাকচুয়াল অপারেশনটাও কখনো করবে না। সো এই জন্য আমাদের যেটা এখানে বলা হয়েছে যে to uses electrical signals to direct entire computer system to execute stored program instruction. So যে ইনস্ট্রাকশন গুলো দেয়া আছে এইগুলো যাতে এক্সিকিউট হয় এটার ফ্যাসিলিটিটা কন্ট্রোলার করে দিবে ইন এ মাইক্রোপ্রসেসর। আর জিনিসটা ক্লিয়ারলি মনে রাখতে হবে, কন্ট্রোলার ডাজ নট এক্সিকিউট প্রোগ্রাম ইনস্ট্রাকশন। আমি যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন গুলো দিয়েছি, যেমন আমাদের অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করলাম, এই ইনস্ট্রাকশন গুলোর যে অপারেশন করতে বলা হয়েছে অপারেটিং সিস্টেমে, এগুলো কখনোই কন্ট্রোলার নিজে এক্সিকিউট করতে পারবে না। ওকে সবসময় এএলইউ এর হেল্প নিয়ে এই এক্সিকিউশন গুলা করতে হবে। ও যেটা করবে বেসিক্যালি আমার কোঅর্ডিনেট করবে যে আমার এই জিনিসগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, ইনপুটটা ইউজার ইনপুট দিয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস থেকে আমি ইনপুটটা পেয়েছি কিনা। যেমন আমরা কিছু একটা ক্লিক করলাম অথবা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে কোনো কিছু একটা টাচ করলাম, সো এই যে আমরা একটা ইনপুট দিলাম সিস্টেমকে, কন্ট্রোলার এটা রিকগনাইজ করবে, তারপর ও এএলইউ কে বলবে যে এই যে আমার কাছে যে ইনপুটটা এসেছে, যে কাজটা করতে বলা হয়েছে এই কাজটা আমাকে একটু করে দাও। কন্ট্রোলার এটা খুঁজে বের করবে যে এই অ্যাকশনটার মানে কি, এই যে আমি স্ক্রিনটা টাচ করলাম এটার অ্যাকশনটার মানে কি। যখনই ও মিনিং পাবে যে আমাকে একটা সার্টেন সফটওয়্যার ওপেন করতে হবে, একটা অ্যাপ ওপেন করতে হবে, তখন ও এএলইউ কে বলবে যে ওকে তুমি এই জিনিসটা একটু ওপেন করার অপারেশনটা করে দাও। অপারেশনটা করার সাথে সাথে আমাদের সফটওয়্যারটা আমাদের আউটপুট স্ক্রিনে খুলবে। ওইটাও কন্ট্রোলার আউটপুট স্ক্রিনকে বলবে যে হ্যাঁ এএলইউ ক্যালকুলেশন শেষ করেছে, ও বলেছে এই সফটওয়্যারটাকে ওপেন করতে হবে, তুমি আমাকে একটু ওপেন করে দেখাও স্ক্রিনে। সো কন্ট্রোলার বেসিক্যালি একটা ট্রাফিক পুলিশের মতো যে আমাদের সবকিছু ডিরেক্ট করে দিবে, কিন্তু অ্যাকচুয়ালি অপারেশনে কি হবে অথবা না হবে, এমন হতে পারে আমাদের ক্র্যাশ করেছে, সফটওয়্যারটা চলেনি, সফটওয়্যারটা চললো, সবকিছু রান করলো, যেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যেটাই হোক, সবকিছুর ডিসিশন আমার এএলইউ থেকে আসছে। এএলইউ থেকে ক্যালকুলেশন গুলো হওয়ার পরে আমার ডিসিশন গুলো আসবে। কন্ট্রোলারের কাজ হচ্ছে শুধু এই জিনিসগুলো ফ্যাসিলিটেট করে দেওয়া, সুবিধা করে দেওয়া। সো এই জন্য আমাকে কন্ট্রোলারকে সবসময় কমিউনিকেট করতে হবে, এএলইউর সাথে কমিউনিকেট করতে হবে, আর অবভিয়াসলি মেমোরির সাথে কমিউনিকেট করতে হবে। এই কমিউনিকেশন গুলো আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে আমরা যখন অপারেশনাল স্টেপ গুলো একটু দেখবো। সো কিন্তু আমাদের এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি যাতে আমাদের মাথায় থাকে যে কার কাজ কি, যাতে আমাদের পরে এই জিনিসগুলো নিয়ে কনফিউশন না হয়। তো এরপরে হচ্ছে যে আমরা যাচ্ছি সামনের দিকে, এরপরে হচ্ছে এএলইউ। এটা সহজ কথা, এএলইউ এর কাজ হচ্ছে সব টাইপের, যেটা বলা হয়েছে অ্যারিথমেটিক অপারেশন গুলো করা, লজিক্যাল অপারেশন, ডিসিশন গুলো নেওয়া। সো যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন যে অপারেশনই আসুক না কেন এই জিনিসগুলো এএলইউ করবে, এগুলো আর করার অ্যাবিলিটি নেই। তারপরে হচ্ছে আমাদের অবভিয়াসলি লজিক্যাল অপারেশন, যে একটা আমাদের ডিসিশন নিতে হলো এন্ড অর টাইপের ডিসিশন, নট ডিসিশন, এই টাইপের ডিসিশন যদি নিতে হয় এই জিনিসগুলো আমার এএলইউ হ্যান্ডেল করবে। এরপরে হচ্ছে আমাদের রেজিস্টার, এই জিনিসটা আমি জাস্ট এখন থিওরিটিক্যাল জিনিসগুলো কভার করছি, এট দ্য এন্ড আমরা আর্কিটেকচারটা যখন দেখবো জিনিসগুলো আরেকটু ভিজুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট আমরা থিওরিটিক্যাল ইনফরমেশন গুলো একটু মাথায় রাখি। তারপরে হচ্ছে আমাদের স্টোরেজ এরিয়াতে আমরা আসছি, টু টাইপস অফ স্টোরেজ, একটা হচ্ছে একটু পার্মানেন্ট স্টোরেজ আর একটা হচ্ছে টেম্পোরারি। সো টেম্পোরারিটার নাম হচ্ছে আমাদের জন্য রেজিস্টার। সো রেজিস্টারে আমাদের টেম্পোরারি স্টোরেজ এরিয়া যেটা, ওইটা হচ্ছে আমাদের নরমালি ইনস্ট্রাকশন আর ডেটার জন্য ইউজ করা হয়। টেম্পোরারি স্টোরেজটা আমার মাইক্রোপ্রসেসরের মধ্যে থাকে, পার্মানেন্ট স্টোরেজটা সবসময় মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে। এখন পর্যন্ত কিছু অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর আছে যেখানে কিছু পার্মানেন্ট মেমোরিও অ্যাড করা হয়েছে, কিন্তু জেনারেলি নরমালি আমার মাইক্রোপ্রসেসরের মধ্যে কোনো মেমোরি থাকবে না, পার্মানেন্ট মেমোরি। মাইক্রোপ্রসেসরের মধ্যে শুধু টেম্পোরারি স্টোরেজ এরিয়া থাকবে, যেগুলোর নাম হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টার গুলো ডিফারেন্ট টাইপস হতে পারে, ডিফারেন্ট নামে হতে পারে, ডিফারেন্ট ট্যাগে থাকতে পারে। আমরা কিছু আর্কিটেকচারে দেখবো, তারপরে যখন আমরা অ্যাকচুয়াল একটা মডেল দেখবো 8086, ওখানেও দেখবো যে ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার আছে। সো রেজিস্টার্স আর্কিটেকচারের মধ্যে শুধু রেজিস্টার্স হিসেবে নাম থাকবে অথবা দুই একটা স্পেসিফিক নামে থাকবে,
কিন্তু অ্যাকচুয়াল মডেলে গেলে ডিফারেন্ট টাইপস অফ টেম্পোরারি স্টোরেজ এরিয়া থাকতে পারে। সো ওগুলো হচ্ছে যে আমরা সবসময় যে রেজিস্টার নাম দিয়ে থাকবে এমন কোনো কথা নেই, ডিফারেন্ট নামে মডেল নাম্বারে থাকতে পারে। সো এই জন্য আমরা জাস্ট ধরে নিব যে মাইক্রোপ্রসেসরের মধ্যে কিছু টেম্পোরারি স্টোরেজ এরিয়া থাকবে, এটা ডিফারেন্ট ওয়েতে আমার এটা ইউজ করা হবে। সো এই স্টোরেজ, এইটার মেইন কাজটা হচ্ছে টেম্পোরারি স্টোরেজ, যে আমার অপারেশনের জন্য সুবিধা করে দেওয়া। এটা আমরা কিভাবে সুবিধা হয় এটা আমরা ইনস্ট্রাকশন যখন আমরা এক্সিকিউট করা দেখব স্টেপ বাই স্টেপ, তখন আমরা দেখব যে কিভাবে আমাকে রেজিস্টার হেল্প করে। রেজিস্টার আমাকে অনেক হেল্প করে খুব তাড়াতাড়ি ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে। সো এই জন্য আমার এটা নট পার্ট অফ মেমোরি, এই কথাটা একটু মনে রাখতে হবে, আমাদের এই ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে। এগুলো হচ্ছে যে অ্যাডিশনাল স্টোরেজ লোকেশন, যেটা আমাকে খুব স্পিডি ওয়েতে ইনস্ট্রাকশন আর ডেটাটা এক্সিকিউট করতে হেল্প করে। ঠিক আছে, সো এই হেল্পটা কিভাবে হয় ওইটাও আমরা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের সময় আমরা দেখব, যে আমার রেজিস্টার থাকার কারণে অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাকে যদি বারবার একটা এক্সটার্নাল মেমোরিতে গিয়ে কাজ করতে হয়, তাহলে আমার ইন টার্মস অফ ন্যানোসেকেন্ড মিলিসেকেন্ড সময় হয়তো এক্সট্রা লাগবে, কিন্তু আমার সিস্টেমের জন্য এটা হিউজ টাইম। অ্যাজ এ ইউজার আমাদের জন্য, আমাদের চোখে এই জিনিসটা খুব একটা ডিফারেন্স না, কিন্তু সিস্টেমের জন্য এই অ্যাডিশনাল মিলিসেকেন্ড অথবা অ্যাডিশনাল ফিউ সেকেন্ড যদি লাগে বারবার মেমোরিতে গিয়ে সবকিছু অ্যাক্সেস করতে, তাহলে আমাদের ওভারঅল কম্পিউটারটা অনেক স্লো হয়ে যাবে। সো এই জন্য রেজিস্টার আমাকে অনেক হেল্প করে খুব তাড়াতাড়ি ন্যানো মিলিসেকেন্ডে আমার অপারেশন গুলো শেষ করে দাও। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আর আমাদেরকে একটু মনে রাখতে হবে। আস্তে আস্তে আমরা ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টারে যাব, অনেক ইনফরমেশন আমার হাতে আসবে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদেরকে একটু মাথায় নিতে হবে। তারপর এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমাদের রেজিস্টারের একটা ক্যাশ রেজিস্টারের মতো, বেসিক্যালি যে একটা স্টোরে আমি যদি টাকা দেয়া হয়, এটা একটা ক্যাশ রেজিস্টারের মধ্যে যায়, তারপরে আলটিমেটলি টাকাটা ব্যাংকে যায়। সো ব্যাংকটা হচ্ছে একটা মেমোরির মতো, আর ক্যাশ রেজিস্টারটা হচ্ছে আমার এই রেজিস্টারগুলোর মতো, একটাতে টেম্পোরারি থাকে আর একটাতে পার্মানেন্টলি আমার টাকাটা স্টোর হয়ে থাকে। সো জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আপাতত জাস্ট আমরা খেয়াল করি রেজিস্টার হচ্ছে আমাদের টেম্পোরারি স্টোরেজ এরিয়া। তারপরে ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার কিছু নাম দেওয়া হয়েছে, তো এইগুলোর নামগুলো মডেলে গেলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, আপাতত জাস্ট টাইপ দেওয়া হয়েছে যে ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার আমাদের আছে মাইক্রোপ্রসেসরের মধ্যে। একটা টাইপ হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে যে যখনই কিছু একটা কম্পিউট হবে এটার রেজাল্টটা ধরে রাখা, যে আমি কিছু একটা অ্যাড করলাম, একটু আগে আমরা একটা সাবট্রাক্ট করলাম 7 - 3, এই যে রেজাল্টটা 4, এই 4 রেজাল্টটা অ্যাকুমুলেটরে গিয়ে জমা হয়ে থাকবে। সো যাই হোক না কেন, কম্পিউটেশন হওয়ার সাথে সাথে অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে রেজাল্টটাকে ক্যাপচার করা, রেজাল্টটাকে একটু টেম্পোরারিলি স্টোর করে রাখা। তারপরে এই রেজাল্টটা নিয়ে আমি কি করব, আরেকটা ক্যালকুলেশনে ইউজ করব নাকি মেমোরিতে স্টোর করে রাখবো, হোয়াট এভার ইট ইজ, ওইটা আমি পরে ডিসিশন নিতে পারবো, কিন্তু অ্যাকুমুলেটর প্রথমেই রেজাল্টটাকে সেভ করে রাখবে, কিন্তু টেম্পোরারিলি, নট পার্মানেন্টলি। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার। আমরা এটা নিয়ে অনেক ইন ডিটেইলে কথা বলবো, যে একটা মেমোরি হচ্ছে আমাদের একটা টেবিলের মতো। সো এটা আমি পরেও এটা এক্সপ্লেন করব। মেমোরির মধ্যে প্রত্যেকটা মেমোরিটাকে ডিফারেন্ট লোকেশনে ভাগ করা হয় একটা টেবিলের মতো। এক একটা ধরো একটা রোতে এক একটা লোকেশন, সো এক একটা লোকেশনে একটা অ্যাড্রেস থাকবে আমাদের বাসায় অ্যাড্রেসের মতো। সো ওই অ্যাড্রেস গুলো দিয়ে আমি বুঝতে পারবো যে আমার মেমোরির কোন জায়গায় যেতে হবে। এখন আমার মাইক্রোপ্রসেসরকে যদি ইনস্ট্রাক্ট করতে হয়, মাইক্রোপ্রসেসরকে যদি বুঝাতে হয় তুমি একটা সার্টেন অ্যাড্রেসে যাও, অ্যাড্রেসে গিয়ে একটা ডেটা ইনস্ট্রাকশন হোয়াট এভার ইট ইজ একটু নিয়ে আসো, তাহলে এটা বোঝানোর জন্য আমি একটা রেজিস্টারে অ্যাড্রেসটা লোড করে রাখবো। অ্যাড্রেসটা একটা নাম্বার, সো আমরা পরে দেখবো অ্যাড্রেসটা হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার। সো ওই অ্যাড্রেসটা যে রেজিস্টারে আমি লোড করব মাইক্রোপ্রসেসরকে বোঝানোর জন্য যে কোথায় যেতে হবে, এই জিনিসটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার। সো অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে আমার মেমোরি লোকেশন গুলো ইমিডিয়েট, অবভিয়াসলি সব মেমোরি লোকেশন ওখানে সেভ করে রাখা পসিবল না, যে ইমিডিয়েটলি আমি একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, সো সাডেনলি আমার একটা জায়গায় যাওয়ার দরকার হলো, কোথায় যাব মাইক্রোপ্রসেসর কিভাবে বুঝবে, কন্ট্রোলার আগে থেকে অ্যাড্রেস রেজিস্টারে ওই লোকেশনের অ্যাড্রেসটা দিয়ে রাখবে, যাতে মাইক্রোপ্রসেসর বুঝতে পারে যে আমাকে এখন এই অ্যাড্রেসে যেতে হবে। সো এই জিনিসটা আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে যখন আমরা একটু অপারেশনের স্টেপ গুলো একটু এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ, তখন এই জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে স্টোরেজ রেজিস্টার। এটা হচ্ছে বেসিক স্টোর করা, এটা হচ্ছে অন্যান্য যে কোনো অ্যাডিশনাল স্টোরিং এর কাজে আমাকেও হেল্প করবে।
মেমোরি থেকে ডেটা নিয়ে এসে স্টোরেজ রেজিস্টারে রাখতে পারবো, অথবা স্টোরেজ রেজিস্টার থেকে মেমোরিতে ডেটা নিয়ে যেতে পারবো। আর হচ্ছে জেনারেল পারপাস, যে আগের যা কাজ বলা হলো এই কাজ, যে কোনো কাজ জেনারেল পারপাস করতে পারে। কারণ আমাদের এত অপারেশন হবে মাইক্রোপ্রসেসরে যে একটা অ্যাকুমুলেটর দিয়ে হয়তো আমরা সবসময় সব কম্পিউটেশনের রেজাল্ট সেভ করে রাখতে পারবো না। একটা অ্যাড্রেস রেজিস্টার দিয়ে আমি সব অ্যাড্রেস অপারেশনের জন্য রাখতে পারবো না। সো এই জন্য আমার অ্যাডিশনাল হেল্প যখন লাগবে তখন আমরা জেনারেল পারপাস রেজিস্টার গুলো, এটা স্টোরেজ রেজিস্টার হিসেবে কাজ করতে পারবে, অ্যাড্রেস রেজিস্টার হিসেবেও কাজ করতে পারবে, অ্যাকুমুলেটর হিসেবেও কাজ করতে পারবে। সো এই টাইপের জেনারেল পারপাস রেজিস্টারও মাইক্রোপ্রসেসরে সবসময় থাকবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে যে আবারও এগুলো হচ্ছে বেসিক আর্কিটেকচার, সো এগুলো থাকতেই হবে, কিন্তু এর সাথে অ্যাডিশনাল আরো অনেক টেম্পোরারি স্টোরেজ ডিপেন্ডিং অন দ্য মডেল থাকতে পারে। সো ওগুলো হচ্ছে আমাদের মডেল অনুযায়ী ওই জিনিসগুলো আমরা যদি স্টাডি করি তখন আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে যে আমাদের অবভিয়াসলি পার্ট অফ দ্য মেমোরি, এই জিনিসটা আর্কিটেকচারে গেলে অনেক ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু মেমোরি হচ্ছে পার্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম দ্যাট হোল্ডস ডেটা এন্ড ইনস্ট্রাকশন ফর প্রসেসিং, কিন্তু এটা মাইক্রোপ্রসেসরের পার্ট না। সেটা আমাদের বারবার একটু মনে রাখতে হবে, যেটাকে মেমোরি বলা হয় এটা মাইক্রোপ্রসেসরের পার্ট না। মাইক্রোপ্রসেসরের মধ্যে যে স্টোরেজ থাকে এটার নাম হচ্ছে রেজিস্টার, ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার, কিন্তু মেমোরিটা সবসময় মাইক্রোপ্রসেসরের বাইরে থাকবে। আর মেমোরিটা আমার কম্পিউটার সিস্টেম চালাতে হলে, মাইক্রোপ্রসেসর চালাতে হলে অবশ্যই লাগবে। মেমোরি ছাড়া আমি শুধু রেজিস্টার দিয়ে মাইক্রোপ্রসেসর চালানো যাবে না, এটা পসিবল না। ঠিক আছে, কিন্তু আমাদের হয়তো হ্যাঁ লেটেস্ট কিছু মাইক্রোপ্রসেসর ডিপেন্ডিং অন দ্য ডিজাইন, আমাদের হয়তো কিছু মাইক্রোপ্রসেসর এখন সেলফ সাফিসিয়েন্ট, উইদাউট মেমোরি চলতে পারে। সো কিন্তু জেনারেল পারপাস প্রসেসরের বেসিক ইন টার্মস অফ বেসিক আর্কিটেকচার এটা চলা উচিত না। কিন্তু এখন অনেক অ্যাডভান্সড হয়েছে, আমাদের এমন মাইক্রোপ্রসেসরও এসেছে যেটা মেমোরি ছাড়া অনেক সময় অপারেট হতে পারে, কিন্তু এটা ডিফারেন্ট থিং, ওটা এক্সেপশন। কিন্তু নর্মালি জেনারেল পারপাস প্রসেসর একটা এক্সটার্নাল মেমোরি ছাড়া কখনো চলবে না। সো আমার সবসময় একটা মেমোরি দিতে হয়। এখনো আমরা পিসি, ল্যাপটপ, সেলফোন যাই ইউজ করি না কেন ওখানে একটা মেমোরি থাকতে হয়। আমরা এসএসডি, এইচডিডি, যেই মেমোরি ইউজ না, যে টাইপের মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, যে মেমোরিটা ইউজ করি না কেন একটা টাইপের মেমোরি না দিলে আমার ডিভাইসটা কখনো চলবে না। এটা সিঙ্গেল পারপাস হোক, এটা আমাদের জেনারেল পারপাস হোক, কিন্তু অবভিয়াসলি এটা আমি জেনারেল পারপাস নিয়ে কথা বলছি, জেনারেল পারপাস অবশ্যই চলবে না। সিঙ্গেল পারপাসে অনেক সময় দেখা যায় যে আমার টেম্পোরারি স্টোরেজ দিয়ে, কারণ অপারেশন গুলো টেম্পোরারি, সো টেম্পোরারি স্টোরেজ দিয়ে অনেক সময় কাজ হয়ে যায়, কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসরের অপারেশনে জেনারেল পারপাসে আমার একটা পার্মানেন্ট মেমোরি অবশ্যই লাগবে, না হলে আমার কম্পিউটার সিস্টেমটা চলবে না। ঠিক আছে, সো এই ইনফরমেশন গুলো আমাদের একটু একটু গ্যাদার করতে হবে মাইন্ডে, এই একটু একটু করে আমাদের জিনিসটা একটু আমাদেরকে মাথায় একটু বেসিক্যালি সেভ করে রাখা, যে আমাদের পরে যাতে কোশ্চেন আসে এই জিনিসগুলো যাতে আমরা একটু অ্যান্সার করতে পারি। তো এখন আমি যা এক্সপ্লেন করলাম এটা নিয়ে যদি আমাদের কারো কোনো কোশ্চেন থাকে একটু করতে পারি, না হলে আমি একটু সামনের দিকে যাব। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই মেমোরি আর স্যার আমরা যে প্রসেসরের স্পেসিফিকেশনে দেখি ক্যাশ মেমোরি, ওটা কি স্যার সেম জিনিস? ক্যাশ হচ্ছে অন্য জিনিস। ক্যাশ হচ্ছে তোমার এগুলো হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউশন গেলে বোঝা যাবে। সো আমাদের একটা প্রোগ্রামের মধ্যে লাইন বাই লাইন ইনস্ট্রাকশন থাকে। সো যখন তোমাকে একটা প্রোগ্রাম দেওয়া হয়, এটা সি প্রোগ্রামে তোমাকে দেখানো হয়েছে, সব প্রোগ্রামই লাইন বাই লাইন যায়, একটা লাইন এক্সিকিউট হয়ে তারপরের লাইনে যায়। সো ক্যাশ যেটা করে মাইক্রোপ্রসেসরে, ক্যাশ আমাকে হেল্প করে এই জিনিসগুলোকে কিউ করতে। কিউ করা মিন্স হচ্ছে কার পরে কে যাবে। ঠিক আছে, সো আমার কাছে যদি একসাথে 1000 ইনস্ট্রাকশন আসে, কার পরে কে যাবে এই জিনিসটা ক্যাশ মাইক্রোপ্রসেসরকে হেল্প করে এগুলোকে কিউতে হচ্ছে লাইন ধরে রাখা। ঠিক আছে, সো ওইটা একটু ডিফারেন্ট জিনিস, ওগুলা আমাদের জেনারেল পারপাসের আন্ডারে পড়ে না। সো জাস্ট আমি বোঝার জন্য বলছি। সো ক্যাশ বেশি থাকা মিন্স হচ্ছে ওই মাইক্রোপ্রসেসরটার প্যারালালি ইনস্ট্রাকশন এক্সিকিউট করার অ্যাবিলিটি অনেক হাই। সো ক্যাশটা যদি ভালো হয় আমার মাইক্রোপ্রসেসরটা নরমালি অনেক ফাস্ট হয়, আর ক্যাশটা হাই হলে মাইক্রোপ্রসেসরটা অনেক এক্সপেন্সিভ হয়। ঠিক আছে, সো ক্যাশ জিনিসটা একটু ডিফারেন্ট, আদার দেন এই যে এই মেমোরিগুলো, মেমোরি রেজিস্টার এগুলো আলাদা জিনিস, ক্যাশটা একটু ডিফারেন্ট জিনিস। ওটাও ওয়ান টাইপ অফ টেম্পোরারি মেমোরি, কিন্তু ওগুলো একটু ডিফারেন্ট। ঠিক আছে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, এগুলো অনেক কোয়েরি থাকতে পারে। আমরা হয়তো রিয়েল লাইফে অনেক কিছু শুনেছি যেটা আমরা ভালো বুঝিনি ইন টার্মস অফ কম্পিউটার সিস্টেম, আমরা কোশ্চেন করে জিনিসগুলো ক্লিয়ার হতে পারি, কারণ এই ইনফরমেশন গুলো ফিউচারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে।
তখন যদি আমরা জিনিসটা না পারি তাহলে এটা আমাদের ফেলিয়ার, যে আমরা এখান থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম না। সো এই টাইপের যদি আমাদের রিয়েল লাইফের কোনো কিছু কোশ্চেন থাকে, আমরা একটু কোশ্চেন করে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব, এই ইনফরমেশনগুলো আমাদের ফিউচারে কাজে লাগবে। স্যার হ্যাঁ বলো। স্যার গ্রাফিক্স কার্ড কি আসলে প্রসেসরের সাপোর্ট হিসেবে কাজ করতে পারে? এখন পারে, এখন হচ্ছে যে আমাদের গ্রাফিক্স কার্ডটাও অ্যাডভান্সড হয়ে গেছে, যে এটা হচ্ছে তোমার সাপোর্টিং এ ওইভাবে সেট আপ করা যায়। এখন তোমার মেমোরিটা 2 টাইপস অফ মেমোরিও দেওয়া যায়, আমাদের পার্মানেন্ট মেমোরি, এসএসডি, এইচডিডি দুইটাই দেওয়া যায়। সো এগুলো অনেক অ্যাডভান্স সিস্টেমে, এগুলো অনেক আছে। এমন আছে যে আমাদের গ্রাফিক্স কার্ডের নিজস্ব প্রসেসরও থাকে, কারণ গ্রাফিক্স কার্ডটা এত পাওয়ারফুল যে ও মাইক্রোপ্রসেসরের উপর ডিপেন্ড না করে নিজের ডেটা নিজে প্রসেস করে। জি স্যার। সো এই জন্য এই জিনিসগুলো হচ্ছে যে যেটা হয় যে স্পেশালি এআই তে জিনিসটা লাগে, এআই তে আমাদের এটা হচ্ছে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড গুলোতে এই সিস্টেম থাকে যে আমার আর্টিফিশিয়াল মেশিন লার্নিং, আমরা অনেকে তো নামটা শুনে থাকবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, তো মেশিন লার্নিং এর সফটওয়্যার গুলো রান করলে, মডেল গুলো রান করলে এত ডেটা হয় যে আমার শুধু মাইক্রোপ্রসেসর একা ওগুলোকে হ্যান্ডেল করতে পারে না, তখন ও গ্রাফিক্স কার্ডের প্রসেসরের হেল্প নেয়। সো ওই টাইপের হেভিলি লোডেড সফটওয়্যার চালাতে অথবা মডেলগুলো, ওগুলো তো একটা সিমুলেশন, ওই এত লক্ষ লক্ষ ডেটা হয় যে মাইক্রোপ্রসেসর যদি শুধু মাইক্রোপ্রসেসরে চালাতে চাই এটা ওভারলোড হয়ে যেতে পারে, তখন আমার এরকম একটা গ্রাফিক্স কার্ডের প্রসেসর লাগে যেটা আমাকে মাইক্রোপ্রসেসরকে হেল্প করে। কিন্তু ওগুলো খুব স্পেসিফিক কাজের জন্য, ওগুলো নর্মালি আমাদের গেমের জন্য অনেক সময় হেল্প হয়, কিন্তু নর্মালি আমাদের নর্মাল কাজের জন্য ওগুলো নর্মালি এত ইউজ হয় না। জি স্যার, আসলে মেইনলি গ্রাফিক্স কার্ডটা স্যার ইউজ করা হয় গেমের জন্য, যা হাই হ্যাঁ হ্যাঁ, তো কারণ আমাদের কেন করতে হয়, রিজনটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ড আমরা যদি এখন হচ্ছে ইনবিল্ট গ্রাফিক্স কার্ডও পাওয়া যায় মাদারবোর্ডে, কিন্তু ওইটার হয়তো প্রসেসিং পাওয়ারটা এত অ্যাবিলিটি কম থাকে, তো এই জন্য আমাকে অ্যাডিশনাল প্রসেসিং পাওয়ার দিতে হয়। কারণ এগুলো বেসিক্যালি হচ্ছে ডেটা, তুমি যত বেশি ডেটা প্রসেস করতে পারবা তত বেশি তোমার কম্পিউটার সিস্টেমটা স্মুথ হবে। তারপর স্যার যে DDR3 আর DDR5 এগুলো আসলে মেইনলি কি স্যার? এগুলো হচ্ছে যে এগুলো মডেল টু মডেল ডিফারেন্স, তো এগুলো হচ্ছে তোমার স্পেসিফিকেশন, যে এক একটা ফ্যাসিলিটি, এগুলোর সাইজ, স্টোরেজ পাওয়ার, প্রসেসিং পাওয়ার, ক্লক স্পিড, সো এগুলো জাস্ট ডিফারেন্ট টাইপস অফ স্পেসিফিকেশন। ওগুলো হচ্ছে যে জেনারেলি এগুলো সেম জিনিস কিন্তু জাস্ট ডিফারেন্ট টাইপস অফ স্পেসিফিকেশন, ওগুলা হচ্ছে আরো স্পেসিফিকে যেতে হবে আর কি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে যাই। আমাদের লাস্ট আমরা আর্কিটেকচার দিয়ে আজকে শেষ করে দিব। সো আমাদের যে জিনিসটা খুব সিম্পল জিনিস, আমরা যাতে এই জিনিসটা একটু গ্যাদার করি যে আমাদের ডেটা আর ইনস্ট্রাকশন মধ্যে ডিফারেন্সটা কি। সো আমাদের যখনই আমাদের কম্পিউটার সিস্টেমে একটা অপারেটিং সিস্টেম লোড করা হয়, একটা সফটওয়্যার লোড করা হয়, ওটার মধ্যে কিছু ডেটা দেওয়া হয় আর কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। যেমন আমরা যদি একটা অ্যাডিশন অপারেশন দিই, আমি বললাম 4 + 5 এই অপারেশনটা করো, কম্পিউটার সিস্টেমকে বললাম, তাহলে এখানে 4 আর 5 এই দুইটা জিনিস হচ্ছে ডেটা। সো এই জিনিসগুলো হচ্ছে ডেটা, কম্পিউটার সিস্টেমকে একটু রেকগনাইজ করতে হবে এগুলো ডেটা। আর এই যে প্লাস সাইনটা দিলাম এইগুলো হচ্ছে একটা অপারেশন, এটা হচ্ছে অ্যাড অপারেশন। সো এটার জন্য আমার কম্পিউটার সিস্টেমে আমি একটা ভ্যালু পাঠাবো, এই ভ্যালুগুলো ডিটারমিন করা থাকে, আমি যে অপারেটিং সিস্টেমটা লোড করি এই জিনিসগুলো এভাবে ডিটারমিন করা থাকে যে কোন অপারেশনের ভ্যালু কত। আমি বললাম অ্যাডিশনের ভ্যালু হচ্ছে 0001 জাস্ট অ্যাজ এ ডিজাইন। তাহলে আমি যখন অবভিয়াসলি 4 এর একটা বাইনারি হবে, 5 এর একটা বাইনারি হবে, অ্যাড এর জন্য বাইনারি ভ্যালুটা হচ্ছে 0001। সো কম্পিউটার সিস্টেমটা এমন ভাবে সেট আপ করা থাকবে যে এই ডেটাগুলা আর ইনস্ট্রাকশনের ভ্যালুগুলা ও ডিস্টিংগুইশ করতে পারবে, পার্থক্য করে বুঝতে পারবে যে একটা হচ্ছে ইনস্ট্রাকশন আর বাকিগুলো হচ্ছে ডেটা, কিন্তু সবই আমার আলটিমেটলি বাইনারিতে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট আমাকে একটু ক্ল্যারিফিকেশন দেওয়া হচ্ছে, কারো যদি আমাদের কনফিউশন থাকে যে আমি তো 4-5 বাইনারিতে বুঝালাম, কারণ আমার কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না, আমি ওকে অ্যাড বুঝাবো কিভাবে, সাবট্রাক্ট বুঝাবো কিভাবে, বুঝাবো আমি একটা স্পেসিফিক বাইনারি ভ্যালু পাঠাবো, কি পাঠাবো এটা আমার অপারেটিং সিস্টেম বলে দিবে, আগে থেকে আমি ডিটারমিন করে রাখবো। সো এই জিনিসটাই জাস্ট এখানে একটু, এই জিনিসগুলো আমার অপারেটিং সিস্টেম, এখানে বলা হয়েছে যে ইনস্ট্রাকশনটা আমার মেমোরিতে স্টোর করা থাকবে, এটার মানে হচ্ছে যে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করি, আমি যে সিস্টেমে কাজ করি না কেন, আগে আমাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, অপারেটিং সিস্টেম করতে হয়, হোয়াট এভার ইট ইজ, সিঙ্গেল পারপাস হলে ওটার মধ্যে একটা সফটওয়্যার আছে। সো ওই সফটওয়্যারে এই জিনিসগুলো বলা থাকে যে আমার অ্যাড সাবট্রাক্ট এই অপারেশনের জন্য কি ভ্যালু পাঠাতে হবে মাইক্রোপ্রসেসরে, ওই ভ্যালুটা পাঠালেই মাইক্রোপ্রসেসর বুঝতে পারবে যে আমাকে এখন এই অপারেশনটা করতে হবে। সো
এই জিনিসগুলো জাস্ট এখানে একটু আমাদের মেনশন করা হয়েছে যে 4 এর বাইনারি পাঠাতে হবে, 5 এর বাইনারি পাঠাতে হবে, তারপরে হচ্ছে আমাদের অ্যাড এর জন্য একটা সার্টেন বাইনারি যদি আমি এভাবে পাঠাই, আগে আমি ইনস্ট্রাকশন পাঠালাম, এভাবে যে সব হবে এমন না, জাস্ট এখানে একটা সিস্টেমের কথা বলা হয়েছে। আগে আমি ইনস্ট্রাকশনটা পাঠালাম, এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা, তারপরে আমি 4 পাঠালাম, তারপরে আমি 5 পাঠালাম, তাহলে আমার অ্যাড 4 আর 5টা অ্যাড হয়ে যাবে। সো এইভাবেই মোটামুটি আমাদের মেশিনে একটা ইনস্ট্রাকশন পাঠানো হয়। কিন্তু সবসময় যে একদম সুন্দর করে এইভাবে হবে এমন কোনো কথা নেই, ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলো সেট আপ করা হয়, জাস্ট তোমাকে একটু আইডিয়া দেওয়ার জন্য। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কিভাবে প্রসেসর বুঝবে কোনটা ডেটা কোনটা ইনস্ট্রাকশন, এটা হচ্ছে কম্বিনেশন অফ থিংস, যে আমাদের কন্ট্রোলার এমন ভাবে জিনিসটা অ্যাক্সেস দিবে যে প্রসেসরকে, যে ও সবসময় সেপারেট করতে পারবে কোন রেজিস্টার থেকে কি আসছে, ডেটাটা কোন থেকে আসছে, ইনস্ট্রাকশনটা কোথা থেকে আসছে। নর্মালি ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে আসবে, মেমোরি একটা রেজিস্টারে হয়ে আসবে, আর ডেটাটা নর্মালিও আরেকটা রেজিস্টারে হয়ে আসবে। সো যেই সেটআপে করো না কেন কন্ট্রোলার এই জিনিসগুলো কন্ট্রোল করবে, আর কন্ট্রোলারের এই কোঅর্ডিনেশনের জন্য মাইক্রোপ্রসেসর খুব ইজিলি বুঝতে পারবে কোনটা আমার ইনস্ট্রাকশন কোনটা আমার ডেটা। সো এই জাস্ট এই ইনফরমেশন গুলো আমাদেরকে একটু দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি সবকিছু হচ্ছে বাইনারি, আর এই বাইনারি গুলো একটা সার্টেন ওয়েতে আমি পাঠালে মাইক্রোপ্রসেসর খুব ইজিলি বুঝতে পারবে যে কোনটা ইনস্ট্রাকশন আর কোনটা ডেটা। তো ফাইনালি এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা আমরা একটু রিয়েল লাইফ অ্যানালজি দেওয়া হয়েছে যে ওভারঅল আমার কম্পিউটার সিস্টেমের কোনটার কাজ কি, এটা আমরা একটু নিজেরা পড়বো, এটাতে আমি সময় নষ্ট করবো না। এই যে মেমোরি রেজিস্টার, এলইও, এগুলো নিয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা পড়লে বোঝা যাবে। ফাইনালি এই জিনিসটা আমি একটু দেখাতে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের জন্য একটা আর্কিটেকচার। সো এটা হচ্ছে বেসিক আর্কিটেকচার অফ এ জেনারেল পারপাস প্রসেসর। সো আবারও আমাদের অ্যাকচুয়াল ডিজাইন যে এরকম হবে এমন কোনো কথা নেই, আর্কিটেকচার হচ্ছে তোমাকে বেসিক ইউনিট গুলো বলে দিচ্ছে যে কি থাকবে, তারপরে অ্যাকচুয়াল ডিজাইনে প্লেসিং গুলো ডিফারেন্ট হতে পারে, কানেকশন ডিফারেন্ট ওয়েতে কানেক্টেড থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়াল আর্কিটেকচারটা সবসময় ওকে ফলো করতে হবে। যেমন আমাদের এই আর্কিটেকচার কি বলে দিচ্ছে, প্রসেসরের মধ্যে দুইটা ইউনিট আছে, একটা ইউনিটের নাম হচ্ছে ডেটা পাথ আর একটা ইউনিটের নাম হচ্ছে কন্ট্রোলার। ডেটা পাথের মধ্যে একটা এএলইউ আছে, একটা কিছু রেজিস্টার আছে। কি টাইপের রেজিস্টার আছে একটু আগে আমরা বলেছি যে অ্যাকুমুলেটর, অ্যাড্রেস রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টারটা এখানে একটু অন্য জায়গায়ও আছে। তারপরে হচ্ছে যে স্টোরেজ, জেনারেল পারপাস, ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার ডেটা পাথের মধ্যে থাকবে। তারপরে কন্ট্রোলারের মধ্যে আমাদের কন্ট্রোল লজিক, আমাদের কন্ট্রোলারের হেল্প করার জন্য একটা লজিক ইউনিট থাকবে। এটার মধ্যে এটাও একটা রেজিস্টার পিসি, এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, এটা আমরা পরে এক্সপ্লেন করব। এটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, এটাও একটা টেম্পোরারি স্টোরেজ। সো এই কিছু রেজিস্টার থাকবে, একটা কন্ট্রোল ইউনিট থাকবে, এটা সহ আমাদের একটা কন্ট্রোলার থাকবে। সো এই দুইটা ইউনিট আমার জেনারেল পারপাস প্রসেসরে অবশ্যই থাকতে হবে। আর ফাইনালি একটা মেমোরি এটার বাইরে থাকবে, মাইক্রোপ্রসেসরের বাইরে একটা মেমোরি থাকবে কানেক্টেড। তারপরে যে আমাদের অ্যারোগুলো দেখানো হচ্ছে, এটা হচ্ছে যে এগুলোকে বলা হয় বাস, কমিউনিকেশনটা কোন দিক থেকে কোথায় যাবে ডেটা। সো যেগুলো হচ্ছে বোথ ওয়ে, সো ডেটাটা এএলইউ থেকে রেজিস্টারে যেতে পারবে, রেজিস্টার থেকে এএলইউ তে আসতে পারবে, এগুলো হচ্ছে বোথ ওয়েজ। যেগুলো সিঙ্গেল ওয়ে ওগুলো হচ্ছে মিন্স হচ্ছে মেমোরি থেকে আইআর এ ডেটাটা যাবে, আইআর থেকে ডেটাটা কন্ট্রোল কেন যাচ্ছে এটা আমরা পরে এক্সপ্লেন করব, আমি জাস্ট বাসটা বোঝাতে চাচ্ছি। সো এইভাবে এটা হচ্ছে ফিক্সড, এটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। ইন টার্মস অফ আর্কিটেকচার বাসের কানেকশন যেভাবে দেয়া হয়েছে এটা হচ্ছে ওয়ান ওয়ে টু ওয়ে রোডের মতো, যেটা ওয়ান ওয়ে রোড ওটাকে ওয়ান ওয়ে রাখতে হবে, যেটা টু ওয়ে রোড ওটা আমি বোথ ওয়েজ রাখবো। সো এইগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা রেজিস্টার ইউনিট আমরা আস্তে আস্তে ব্রেকডাউন করে করে এক্সপ্লেন করা হবে। কিন্তু এই যে আমাদের আর্কিটেকচারটা এটা একটু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কারণ যখন আমাকে অপারেশন এক্সিকিউশন, ইনস্ট্রাকশন এক্সিকিউশন আমাকে স্টেপ বাই স্টেপ বলা হবে, সবসময় তোমাকে আর্কিটেকচার দেখানো পসিবল না। সো যেটা হবে যে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা কোথায় আছে। হঠাৎ করে এএলইউ বললাম, আমি বললাম এএলইউ তে কিছু একটা হচ্ছে, আমাকে একটু ইমাজিন করতে হবে ডেটা পাথের মধ্যে এএলইউ, এএলইউ এর সাথে কিছু রেজিস্টার আছে, এইভাবে কাজটা হচ্ছে। তারপরে কন্ট্রোলারের কথা বললাম, আমাকে চিন্তা করতে হবে প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে, ওখানে কাজটা হচ্ছে। সো এই আর্কিটেকচারটা আমরা যদি একটু মাথায় রাখি আমাদের লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। আমি যা বলবো ক্লাসে, নিজেরা যা পড়বো ডিফারেন্ট স্লাইডে, বইতে, আমাদের এই জিনিসগুলো ইমাজিন করা খুব ইজিয়ার হয়ে যায়। কিন্তু এটা যদি আমাদের মাথায় না থাকে আমরা একদম হারিয়ে যাব, কারণ এখানে অনেক টার্ম আসবে, অনেক টাইপস অফ অপারেশনাল স্টেপ আসবে, যেখানে আমরা ঠিক বুঝবো না কোথায় কি হচ্ছে।
সো এখনই আমি জিনিসটা কমিউনিকেট করে দিচ্ছি যাতে আমরা আর্কিটেকচারটা, এগুলো হচ্ছে ক্লাসে নরমালি আমরা এগুলো ড্র করাই, তারপরে এগুলোর উপরে কুইজ হয়, কিন্তু এখন রিমোটলি আমি তোমাকে ড্র করানোর কোনো উপায় নেই। সো এই জিনিসগুলো নিজেরা একটু আমাদের একটু প্র্যাকটিসে থাকতে হবে। প্রত্যেকটা ইউনিট এক্সপ্লেন করা হবে, তারপরে এটার মধ্যে দিয়ে কিভাবে ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয় ওটাও এক্সপ্লেন করা হবে, কিন্তু আর্কিটেকচারটা আগে আমাকে একটু মাথায় আনতে হবে। ঠিক আছে, সো আমি জাস্ট নেক্সট স্লাইডটা একটু কুইকলি রিভিউ করে দিই। জাস্ট এখানে বলা হয়েছে আমার বেসিক, ইন টার্মস অফ বেসিক আর্কিটেকচার জেনারেল পারপাস প্রসেসরের দুইটা ইউনিট থাকবে, একটা হচ্ছে ডেটা পাথ, ওইটার নাম এক্সিকিউশন ইউনিট, আর একটা হচ্ছে কন্ট্রোলার, ওটা হচ্ছে ইন্টারফেস ইউনিট। সো জাস্ট এই ইনফরমেশনটা মাথায় রাখি। আর আমাকে অবশ্যই আর্কিটেকচার নিয়ে একটু চিন্তা করতে হবে যে এই আর্কিটেকচারটা আমি ইমাজিন করতে পারি কিনা। যদি আমাকে এএলইউর কথা বলা হয় আমি এটা ইমাজিন করতে পারি কিনা কোথায় আছে, যদি আমি কন্ট্রোলারের কথা বলা হয় কন্ট্রোলের মধ্যে কি আছে আমি এটা ইমাজিন করতে পারি কিনা। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা না হলে আমাদের একটু পরে আমরা জিনিসগুলো একটু হারিয়ে যাব, আমার কাছে অনেক ইনফরমেশন আসবে, পরে আমরা এই জিনিসগুলো আমরা একটু হারিয়ে ফেলবো। সো এখন থেকে শুরু করে নেক্সট ফিউ ক্লাসেসে আমাদের অনেক ইনফরমেশন দেওয়া হবে। এখানে ম্যাথমেটিক্যাল খুব একটা কিছু নেই, কিন্তু অপারেশনগুলো আমাকে একটু বুঝতে হবে। অপারেশনটা না বুঝলে আমরা অ্যান্সার করতে পারবো না, কুইজেও পারবো না, মিড টার্মে তো পারবোই না। সো এখানে হচ্ছে আমার মুখস্থ করার কিছু নেই, জাস্ট বোঝার জিনিস, কোথায় কি আছে, কে কি কাজ করছে, আস্তে আস্তে জিনিসগুলো এক্সপ্লেন করা হবে, কিন্তু তার আগে আমাদেরকে নিজেরা জিনিসগুলো একটু ইমাজিন করতে হবে। ঠিক আছে, ইমাজিন করতে হবে মিস হচ্ছে এই আর্কিটেকচারটা একটু মাথায় রাখতে হবে, বেসিক্যালি এটাই আমি বুঝাতে যাচ্ছি। বারবার আমি তোমাকে এটা দেখাতে পারবো না, কিন্তু আমি অনেক কিছু এক্সপ্লেন করে যাব। ঠিক আছে, সো আমি যা বললাম, মোটামুটি যা বললাম, আপাতত আমাদের নতুন আর কিছু আমরা এখানে কভার করব না, বাকিটা আমরা নেক্সট উইক থেকে পিক আপ করব। সো এখন এই আর্কিটেকচার দেখে যদি আমাদের কোনো যা ইনফরমেশন দিলাম কোনো যদি কনফিউশন থাকে আমরা একটু কোশ্চেন করতে পারি। স্যার যদি মেমোরিটা আছে এটা মানে কি প্রসেসরের বাইরে থাকবে? হ্যাঁ, এটা প্রসেসরের বাইরে। আমরা একটু দেখি, প্রসেসরের ইউনিটটা আলাদা, মেমোরি ইউনিট কিন্তু আলাদা। স্যার সেটাই দেখতে মেমোরিটা কি স্যার আউটপুট ইউনিট হিসেবে থাকবে? না না, এটা হচ্ছে যে একটু কথা বলে মিউট করে দেই। সো আমাদের যেটা হচ্ছে যে মেমোরিটা এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, আর আইও যে জিনিসটার কথা বলা আছে ওটা হচ্ছে জাস্ট আইওটা কোথায় আমি কানেক্ট করে রাখবো, আইও সিগন্যালটা কোত্থেকে আসবে। অবভিয়াসলি মোর দ্যান ওয়ান আইও বাস থাকতে পারে, সো ওগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। আইও জিনিসটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, ওটার জাস্ট একটা কানেকশন দেখানো হয়েছে। অবভিয়াসলি একটা কানেকশন দিয়ে সব আইও আসবে না, আইওর জন্য আরো ভ্যারিয়াস কানেকশন থাকবে। জাস্ট এখানে ইন টার্মস অফ আর্কিটেকচারে একটা অপশন দেখানো হয়েছে যে এখানে ইনপুট আউটপুট ডিভাইসের সিগন্যাল গুলো এই থ্রুতে আসবে। ঠিক আছে, আর কোন দেখে কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সো মেমোরিটা যে জিনিসটা আর্কিটেকচারটা দেখে সবসময় মাথায় রাখতে হবে, যখনই বলা হবে মেমোরি এটা সবসময় প্রসেসরের বাইরে, যখনই বলা হবে রেজিস্টার এগুলো প্রসেসরের মধ্যে। এই জিনিসটা মাথায় থাকলে আপাতত আমাদের লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তারপরেও দেখি, হ্যাঁ বলো। মেমোরিটা কি স্যার আমাদের ওই এসএসডি টাইপ? হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্ল্যাশ মেমোরি আছে, এসএসডি আছে, এইচডিডি আছে, যেই টাইপের মেমোরি দিয়ে কাজ করতে চাও, সব টাইপের মেমোরি দিয়ে এখন কম্পিউটার সিস্টেম বিল্ড করা হয়। সো যে টাইপের মেমোরি তুমি চুজ করো এই মেমোরিটাই। ওকে, সো হ্যাঁ বলো। তারা সব ইনফরমেশন তো মেমোরিতে আসবে তাই না? হ্যাঁ, সব সিস্টেমে একটা মেমোরি লাগবেই, এটা যে টাইপের মেমোরি হোক। এটা যদি জেনারেল পারপাস প্রসেসরের সিস্টেম হয় ওখানে আমার মেমোরি অবশ্যই লাগবে, পার্মানেন্ট মেমোরি। আর কিছু কিছু সিঙ্গেল পারপাসে হয়তো আমি টেম্পোরারি মেমোরি দিয়ে কাজ করে ফেলতে পারবো, কারণ ওখানে হয়তো আমাদের পার্মানেন্ট, যেমন একটা এসি সিস্টেম, ওটার মধ্যে অনেক সময় পার্মানেন্ট মেমোরি না হলেও হয়, ওখানে জাস্ট যতক্ষণ চলবে ততক্ষণ অপারেট করার মতো এবিলিটি থাকলেই হলো। ঠিক আছে, সো ওখানে টেম্পোরারি মেমোরি দিয়ে অনেক সময় কাজ হয়ে যায়, কিন্তু ওখানেও যেহেতু একটা ছোট সফটওয়্যার আছে ওখানেও মোস্ট অফ দ্য টাইম একটা পার্মানেন্ট মেমোরি ছোট করে হলেও আছে। ঠিক আছে, সো পার্মানেন্ট মেমোরি ছাড়া নরমালি কম্পিউটার সিস্টেম বিল্ড করা হয় না, এটা খুব রিস্কি। তো এই জন্য পার্মানেন্ট একটা এক্সটার্নাল মেমোরি সব জায়গায় থাকে, ছোট হোক বড় হোক। ওকে, সো আমরা এটা আস্তে আস্তে এগুলো দেখি, কোশ্চেন থাকলে একটু কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সব থিওরিটিক্যাল জিনিস, সো আমাদেরকে একটু মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝার জিনিস। সো একটু কোশ্চেন করে করে জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। আর হ্যাঁ বলো বলো। মানে মেমোরির সাথে কন্ট্রোলার ডাটা পাথ দুইটারই মানে ইয়ে আছে, কানেকশন আছে।
বাট আবার এই যে এখানে যে অ্যারোতে বোঝানো হয়েছে এটা হচ্ছে মানে ওয়েটা কোনটা থেকে কোনটা আসবে এবং কোনটা থেকে হ্যাঁ কোনটা হ্যাঁ সো এটা হচ্ছে যে যে এগুলো হচ্ছে অপারেশনটা বুঝলে আমরা আরো ভালো বুঝবো কন্ট্রোলার মেমোরি কানেকশনটা একটা সার্টেন ওয়েতে হয় আর ডেটা পাথের সাথে বেসিক্যালি এএলইউ ডেটা পাথ মিন্স হচ্ছে এএলইউ এর সাথে মেমোরির কানেকশনটা একটা সার্টেন ওয়েতে হয় সো এটা আমরা অপারেশন দেখলে বুঝতে পারবো আরো ভালো অপারেশনটা যখন এক্সপ্লেইন করা হবে আরো ভালো বুঝতে পারবো ঠিক আছে সো জাস্ট ডিরেকশন গুলো দেয়া হয়েছে ওইভাবেই আমাদের ডেটাটা ফ্লো হয় সো ওইভাবে আপাতত আমরা একটু মাথায় রাখবো ঠিক আছে সো আস্তে আস্তে আমরা একটু দেখি আরো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন গুলো করব আর হচ্ছে আমাদের মোটামুটি এখন যদি কোশ্চেন মাথায় না আসে আমাদের আজকে কাজ শেষ আমাদের নেক্সট সানডেতে দেখা হবে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার এসএসডি আর হার্ড ডিস্কের মধ্যে বেসিক পার্থক্যটা কি? হ্যাঁ কোনটা আরেকবার একটু বলুন এসএসডি আর হার্ড ডিস্কের মধ্যে এগুলো হচ্ছে যে তুমি ইন টার্মস অফ কিভাবে ডেটা স্টোর করছো সো